একটা কথা নিশ্চয়ই আপনারা অনেক সময় শুনেছেন, সেটা হচ্ছে যে মানুষ হচ্ছে সর্বভুক। সবকিছু খায় মানুষ। এবার এই সবকিছু খায় বলতে আমরা যেটা বুঝি যে অনেক ধরনের খাবার-দাবার খায়। মাছ, মাংস, ডিম, সবজি, ফল এগুলোই আমরা বুঝি। কিন্তু আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা কিন্তু মণিপুরের। মণিপুরের একটা ঘটনা এবং মণিপুরে আমরা মানে যারা ঘুরতে গেছেন বা ওখানে কাজের জন্য গেছেন, তারা হয়তো এটা শুনে থাকবে যে ওখানে বেশ কিছু উপজাতি আছে, যারা কিন্তু অনেক ধরনের পশু প্রাণী যেগুলো ইউজুয়ালি অনেকেই খায় না, সেগুলো কিন্তু ওখানে অনেক উপজাতি খায়। তো ওখানে মানে একটা উপজাতি আছে যারা বিভিন্ন ধরনের প্রাণীর মাংস যেহেতু মানে একদম রিমোট জায়গায়, তো একটা সময় ওখানকার মানুষেরা শিকার করত। তো সেই জন্য সেখানে কুকুর বলুন বা শুয়োর এই ধরনের আ প্রাণীকে তারা আরকি খাবার হিসেবে খেত, তাদের মাংস খেত। কিন্তু সেখানেই একবার আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন, তিনি একবার সেখানে একটা কাজে গেছিলেন এবং সেখানে উনি কাজের জন্য প্রায় ১.৫ বছর ছিলেন। এবার ১.৫ বছরে ওনার সাথে একজনের আলাপ হয়েছিল এবং মানে সে হচ্ছে একজন সাধু টাইপের লোক। ওখানকার লোকালই। কিন্তু সে তার ফ্যামিলি রয়েছে, তার একটা মানে যেরকম প্রতিটি মানুষের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা জীবন থাকে, পরিবার থাকে। ওনারও একসময় সেসব সবই ছিল। কিন্তু বর্তমানে উনি সব ত্যাগ করে উনি একজন মানে সন্ন্যাসী টাইপের হয়ে গেছেন। তো তিনি একটা অদ্ভুত ঘটনা মণিপুরের শেয়ার করেছেন ওনার সাথে, মানে তখন শেয়ার করেছেন এবং সেই ঘটনাটা আজকে উনি শেয়ার করেছেন ভূত ভগবানের দর্শকদের শোনার জন্য। তো আমি বলব এই ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং এবং শুনে না মানে আমার ১ম এ মানে আমি যখন ঘটনাটা পড়লাম, আমার ভীষণ অদ্ভুত লাগছিল। বিশ্বাস করুন, কারণ আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু জানি। কিন্তু আমাদের দেখা জানার বাইরেও না অনেক কিছু এরকম আছে যেগুলো হয়তো আমাদের সামনে আসেই না। হয়তো আমরা জাস্ট যা ঘটে, যা হয় তার হয়তো 20-30% হয়তো আমরা দেখি বা জানি। বহু কিছু এরকম আছে যেগুলো আমাদের জানাই নেই। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, আজকের এপিসোডটা ভীষণ ইন্টারেস্টিং ও খুব ভালো হতে চলেছে। কেউ কোত্থাও যাবেন না। পুরো ঘটনাটা ১ম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা। ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আমাদের চ্যানেলের ঘটনাগুলো আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবং ভিডিওগুলো একটু সকলের সাথে Facebook, WhatsApp এর মাধ্যমে শেয়ার করে দিন। কারণ আপনারা যদি শেয়ার করেন, তাহলে কিন্তু আরো অনেক মানুষ ঘটনাগুলো শুনতে পারবে এবং আপনাদের একেকটা শেয়ার আমাদেরকে কিন্তু অনেক অনুপ্রেরণা দেয়। আর কেমন লাগলো ঘটনাটা শুনে অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাইও করি। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাব আজকের মূল ঘটনায়। তো আমি এখন যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে অয়ন মণ্ডল। তো অয়নবাবু ঘটনাটা লিখেছেন এবং রিকোয়েস্ট করেছেন যেন আমি নিজের মতো করে গুছিয়ে ঘটনাটা আপনাদের সামনে বলি। তো অয়নবাবু নিজের সম্পর্কে যেটা জানিয়েছেন যে উনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন এবং মেইনলি উনি সেলস ম্যানেজার, জোনাল ম্যানেজার হিসেবে বহু বছর কাজ করছেন এবং সেরকমই একটা কোম্পানির সাথে উনি যুক্ত হন সেই কাজে এবং যখন উনি কলকাতায় সেই কাজটা ২-৩ বছর করলেন, তো তারপরে ওনাকে বলা হলো যে ওনাকে যে নর্থ ইস্ট যে রিজিয়নটা রয়েছে সেখানে ওনাকে সেলসের কাজের জন্য যেতে হবে এবং ওনাকে বলা হলো যে ওনাকে মণিপুরে গিয়ে কাজ করতে হবে। তো উনি মানে এই বাইরে যাওয়া, কাজ করা এই বিষয়গুলোতে উনি খুবই ফ্লেক্সিবল এবং ওনার খুব ভালোও লাগে। তো ওনাকে যখন বলল যে মণিপুরে যেতে হবে, গিয়ে থেকে কাজ করতে হবে, ওনার ভীষণ ভালো লাগে। উনি বলেন, "ঠিক আছে যাবো, নতুন জায়গা এক্সপ্লোর করব।" এবং কোম্পানি ওনাকে থাকার ব্যবস্থা, ওনার বিভিন্ন জায়গায় যেহেতু ওনাকে ঘুরে কাজ করতে হবে, তো সেইজন্য একটা গাড়ির ব্যবস্থাও করে দেয়। তো উনি এবং ওনার ওয়াইফ দুজনে মিলে মণিপুরের উদ্দেশ্যে বেরিয়ে যান এবং উনি যখন মণিপুর যান, সেটা ওনার এবং ওনার ওয়াইফ দুজনের ক্ষেত্রেই কিন্তু ১ম বার ওনারা মণিপুর গেছেন। এর আগে ওনারা কোনোদিন যাননি। তো মণিপুর যখন ওনারা গেলেন, ওখানে গিয়ে দেখছেন বেশ জায়গাটা সুন্দর। আর ওখানেকার কালচার বেশ কিছুটা আলাদা এবং যে কোম্পানির হয়ে উনি গেছিলেন, তো ওখানে ওই কোম্পানিরও আরো কিছু
লোকজন ছিল। তো তারা ওনাকে খুব অ্যাসিস্ট করে প্রথম কিছুদিন। মানে থাকার জায়গা, গাড়ি সব দিয়েছিল ঠিকই। কিন্তু কোথা থেকে বাজার দোকান করতে হবে, কোথায় কি কিনতে হবে? কারণ প্রথম একটা কোথাও গেলে সেখানে একটা ইনিশিয়াল সেটআপ এর ব্যাপার থাকে। তো ওনার সাথে ওখানকার ২-৩ জনের ২-৩ জন আরকি কালিগের বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় এবং ওখানে যাওয়ার পরে উনি দেখলেন যে ওখানকার মানুষেরা কিন্তু বেশ ভালো। বেশ ওয়েলকাম করতে পারে। নতুন কেউ গেলে তাকে বোঝানো, জানানো সবকিছু খুব ভালো। তো ওখানে কি হতো, যেহেতু ওনাদের ফ্যামিলি কেউ ওখানে ছিল না, তো প্রত্যেকটা উইকেন্ডেই নয় ওনাদেরকে কেউ ইনভাইট করতো একটু চা খাওয়ার জন্য, বিকেল বেলাটা একটু গল্প আড্ডা করার জন্য। আবার কখনো, কখনো ওনারাও বাকিদেরকে নিজেদের যেখানে আরকি ওনারা থাকতেন সেখানে এই চায়ের জন্য একটা নিমন্ত্রণ জানাতেন। এবার এই উইকেন্ডে যখনই মানে সান্ধ্যকালীন যে চায়ের আড্ডা হতো, সেখানে কিন্তু অনেক ধরনের কথাবার্তা মানে কাজের কথাবার্তা তো থাকতই, বাট ওই সময়টা একটু সবাই লাইট মুডে থাকতো। কাজের বাইরেও লোকে একটু গল্প করত। ওখানকার যারা লোকজন ছিল লোকাল তারা বলতো, মানে যাদের সাথে আরকি উনি কাজ করতো, তারা বলছে যে, আপনি ওই জায়গাটায় ঘুরতে যেতে পারেন। এখান থেকে অমুক জায়গাটা কাছে হবে। ওখানটা কিন্তু আপনি একটু দেখে আসুন, আপনার ভালো লাগবে।" এইরকম আরকি টুকটাক, টুকটাক ওনার সাথে আরকি গল্প আড্ডা হতে থাকে। তো সেখানেই উনি একজনের কথা শুনলেন, একটা লোকের কথা শুনলেন যে সেই লোকটা নাকি মানে মণিপুরের আ যতটুকু ওনাদের জানা আছে আরকি, তার মধ্যে মানে ধনী যত ধনী পরিবার আছে মণিপুরের, তার মধ্যে অন্যতম একটা ধনী পরিবারের একটি ছেলে আছে এবং সে একটা সময় প্রচন্ড একটা lavish লাইফ লিড করত। বছরে ২-৩ বার ফরেন ট্রিপে যেত। আ দামি, দামি গাড়ি ব্যবহার করত। পোশাক-আশাক খুব দামি পরত। কিন্তু হঠাৎ করেই সে নাকি মানে সাধু টাইপের সন্ন্যাসের বেশে রয়েছে এবং মণিপুরের বিভিন্ন রিমোট জায়গায় উনি থাকেন এবং কখন কোথায় থাকে কেউ জানে না। স্বাভাবিকভাবেই ওনার বাড়ি থেকে বহুবার চেষ্টা করেছে তাকে সংসারে ফিরিয়ে নেওয়ার। কারণ প্রচুর টাকা ওদের। আর মানে ওই ফ্যামিলির হচ্ছে ২ ছেলে ১ মেয়ে। তো বুঝতেই পারছেন যাদের প্রচুর টাকা পয়সা থাকে তাদের ব্যবসা-ট্যাবসা দেখার জন্য নিজেদের ছেলেকে তো ছেলে-মেয়েকেই তো দরকার পড়বে। তো তার পরিবার বহুভাবে, বহু রকমভাবে বহুদিন ধরে চেষ্টা করেছে তাকে সংসারে ফিরিয়ে নেওয়ার। তো সে কিন্তু কোনোভাবে আর রাজি হয়নি এবং সে এখন ওই লাইফটাই লিড করে। বাট ব্যাপার হচ্ছে যে লোকটার কিন্তু এমন কিছু বয়স না। লোকটার বয়স হচ্ছে যখন ও সংসার ছেড়ে দেয় তখন লোকটার বয়স হয় প্রায় ওই ৩৭-৩৮ এরকম। খুব যে বিশাল বয়স তা নয়। তো বুঝতেই পারছেন যে এই বয়সী যার সেই সময় চুটিয়ে সংসার করার কথা, সে হঠাৎ করে সবকিছু ছেড়ে-ছুড়ে, হ্যাঁ? মানে একটা ওই বৌদ্ধ তান্ত্রিকরা যেরকম ড্রেস পরে, একটা লাল চাদর টাইপের সেরকম পরে সে ঘুরে বেড়ায়। তো হ মানে এই কথাটা যখন এনাকে বলল, তো এই ভদ্রলোকের কিন্তু মানে প্রচন্ড আরকি একটা ইন্টারেস্ট গ্রো করল। যে হঠাৎ করে কেন এরকম হলো? তো ওখানকার লোকেরা বিভিন্ন ধরনের মানে যাদের সাথে আরকি উনি মানে কালিগ যাদের সাথে উনি আড্ডা মারছিলেন, তো তারা বলছে যে, "দেখো এক্সাক্ট রিজন তো জানা যায়নি। তবে আ লোকটা খুব ভালো এবং আম যেটা জানা গেছে মানে কানাঘুষো আরকি এটার সত্যতা যাচাই করা হয়নি। সেটা হচ্ছে যে ওনার জীবনে নাকি এমন কিছু ঘটেছে যে জিনিসগুলোর জন্য ওনার এই টাকা-পয়সা, বিলাস, এই যে একটা মোহ, টাকা-পয়সা, বিলাসিতার এটার যে একটা মোহ, এটার যে একটা টান, সেটা থেকে নাকি উনি হঠাৎ করে অপরাগ হয়ে গেছেন এবং সেইজন্য উনি আ সংসার ছেড়ে বেরিয়ে গেছেন। আবার এটাও অনেক সময় আরকি সবাই ভেবেছিল যে এটা খুব সাময়িক হয়তো কোনো ঘটনা ঘটেছে সেইজন্য হয়তো নিজেকে আড়াল করার জন্য, জাস্ট চেপে দেওয়ার জন্য ব্যাপারটা হয়তো উনি করছেন। কিন্তু যখন এটা বহুদিন হয়ে গেল, বছরের পর বছর, দিনের পর দিন হয়ে গেল, তখন যখন সবাই দেখছে যে না উনি বর্ষার মধ্যে, ঠান্ডার মধ্যেও গায়ে কোনো কিছু চাপা দেয় না, ঐরকমই একটা শুধু চাদর গায়ে দিয়ে সবসময় থাকে, ময়লা জামাকাপড়। তখন লোকে আস্তে, আস্তে বুঝতে পারে যে সত্যিই উনি হয়তো সংসার থেকে বিমুখ হয়েছে। এবার অনেক সময় কি হয় মানসিক কোনো রোগ বা মানসিক সমস্যা থেকেও অনেকে কিন্তু এরকম কিছু করে। কিন্তু লোকটার ক্ষেত্রে কিন্তু তা নয়। উনি কিন্তু মানে ৩-৪ টে বিদেশি ভাষা খুব সুন্দর বলতে পারেন এবং এখনো ওনার সাথে কথা বললে উনি একদম ঝরঝরে ইংরেজি উনি জার্মান ল্যাঙ্গুয়েজ ও জানেন, জার্মানে কথা বলেন। ফলে ওনার যে কোনো মানসিক সমস্যা হয়েছে সেটা কিন্তু বলা যায় না। আবার উনি
ঢং করছেন বা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে তাও কিন্তু নয়। কারণ প্রবল ঠান্ডাতে যখন প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বৃষ্টি, সেই সময়ও কিন্তু ওনাকে ওই একই চাদরে দেখা যায়। তো এইসব যখন কথাবার্তা হয়, তো তখন এই ভদ্রলোক যিনি ঘটনাটা আজকে আমাদেরকে পাঠিয়েছেন, তো তিনি বলেন যে, "আপনারা কি করে জানেন? উনি এখন কোথায় থাকে?" তো বলছে যে, "উনি একটা জায়গার নাম করে।" তো বলছে, "উনি ওখানে এখন আছে?" তো তখন বলছে, "উনি কি সবার সাথে কথা বলে?" বলছে, "হ্যাঁ, উনি সবার সাথেই কথা বলেন।" তখন উনার না খুব মনে একটা ইন্টারেস্ট জাগে যে, তাহলে তো একবার এনার সাথে দেখা করতে হয়। এখানে মানে ওই জায়গাটা যাওয়ার পরে মানে মণিপুরে যাওয়ার পরে উনি নতুন, নতুন যা জিনিস দেখেন সেগুলোর প্রতি একটা ওনার ইন্টারেস্ট গ্রো করেছে, ভালো লেগেছে জায়গাটা। কিন্তু এই লোকটার কথা যখন উনি শোনেন, তখন মনে হয় যে না এনার সাথে যদি একবার দেখা করা যেত তাহলে খুব ভালো হয়। তো উনি ওনারই এক কালিগকে বললেন যে, "আমি এনার সাথে একটু দেখা করতে চাই। আমি কি দেখা করতে পারি? আপনি কি আমাকে একটু ব্যবস্থা করে দেবেন?" তো তখন উনার সেই কালিগ বলছে যে, "আপনি দেখা করতে চান ভালো কথা। কিন্তু আপনি দেখা করে কি করবেন?" তখন এই ভদ্রলোক বলছে, "না আমি শুধু একটাই প্রশ্ন করতে চাই ওনাকে যে, আমরা টাকা-পয়সা রোজগার করার জন্য বাড়ি থেকে এত দূরে বসে আছি। জায়গাটা ভালো লাগছে সবই ঠিক আছে। কিন্তু মাঝে মধ্যে তো নিজের পরিবারকে মিস করি। তো যার এত টাকা-পয়সা, এত যাদের প্রাচুর্য, এত ব্যবসা-বাণিজ্য সবকিছু ছেড়ে উনি কেন এরকম একটা জীবন বেছে নিলেন? এটা আমার জানতে খুব ইচ্ছে করছে। আর আপনারা বলছেন যে ওনার এমন কোনো বিষয় নেই যে উনি কোনো আ এমন কোনো অপরাধ করে ফেলেছিলেন যে সেখান থেকে গা বাঁচানোর জন্য উনি এটা করেছেন। সেটাও নয়। উনার কোনো মানসিক সমস্যা তৈরি হয়েছে সেটাও নয়। তাহলে উনি কেন এটা মানে এই পথটা বেছে নিলেন? এটা উনার কাছে একটা বিশাল বড় কোয়েশ্চেন ছিল যে উনি কেন এটা করলেন? তো তখন ওনার সেই কালিগ বলেন যে, "ঠিক আছে, আমি তাহলে ব্যবস্থা করছি। আপনি যদি সত্যি দেখা করতে চান, তাহলে আমি সেই ব্যবস্থা করছি।" তো উনি বলেন, "হ্যাঁ, প্লিজ করুন।" এইবারে এই ভদ্রলোক তো ভাবছে মানে যে কবে দেখা করবে, কবে দেখা করবে। তো আর পরের ঠিক উইকেন্ডে ওনাকে বলে যে, "বিকেলবেলা আপনি তৈরি থাকবেন। আ আমি আপনাকে নিয়ে যাব।" তো জায়গাটা হচ্ছে একটা পাহাড়ি জায়গা এবং সেখানে একটা মন্দির আছে। এবার যে মন্দিরটা আছে সেই মন্দিরের সংলগ্ন একটা ভাঙা ঘরে উনি থাকেন এবং উনি আপাতত ওখানেই আছেন। বাট এরপরে উনি কোথায় যাবেন, কোথায় থাকবেন সেটা কিন্তু জানা নেই। তো এই ভদ্রলোক বলেন, "ঠিক আছে আমি রেডি হয়ে থাকবো।" তো ওনাকে বাইক নিয়ে ওনার সেই কালিগ নিতে আসে। এবার উনি বাইকে চেপেছে। তো বাইকে চেপে প্রায় ৪০-৪৫ মিনিট বাইক রাইড করে ওনারা পাহাড়ের দিকে আ একটা মন্দিরের কাছে গিয়ে থামেন এবং মন্দিরটা বহু পুরনো। তো সেই মন্দিরের ওখানে দেখছেন চারিদিকে জঙ্গল রয়েছে এবং মন্দিরে যে প্রত্যেকদিন প্রচুর ভক্ত সমাগম হয় তা কিন্তু নয়। ওটা খুব সম্ভব একটা শিব ঠাকুরের মন্দির ছিল এবং সেখানে নিত্য পুজো হয়। কিন্তু প্রচুর ভক্ত আসে, একদম কিন্তু সুগম রাস্তা সেরকম কিন্তু কিছু নয়। বাট বিভিন্ন স্পেশাল অকেশন এ ওখানে ভালো করে বড় করে পুজো হয়, প্যান্ডেল হয় এরকম। তো উনি দেখছেন যে আর যে সময়টা উনি গেছেন সেই সময়টা কিন্তু বেশ ঠান্ডা এবং হালকা, হালকা বৃষ্টি হচ্ছে এইরকম। এবং ওখানে বাইক থেকে ওনারা নামেন। তো নেমে পিছনের দিকে দেখছে একদম মানে পাঁচিল একদিকে ভেঙে পড়েছে। সত্যি, সত্যি একটা ভাঙা ঘর বলা যেতে পারে এবং সেটা পরিষ্কার করে ঘর বললেও ভুল হবে। কোনো একটা সময় হয়তো ওটা ঘর ছিল। বাট সেটা অনেকটাই ভেঙে পড়েছে। সেইখানে মানে কোনো ইলেকট্রিসিটি নেই, কোনো ফ্যান নেই, কোনো ফার্নিচার নেই, কিছুই নেই। জাস্ট ওনার একটা পোটলা, সেখানে ওনার কিছু জামাকাপড় রয়েছে এবং সেই একই ওই বস্ত্র। একটা ছোট্ট তেলের কুপি রয়েছে, সন্ধ্যের পরে উনি হয়তো প্রয়োজনে সেই কুপিটা জ্বালান এবং সামান্য কিছু ফল রাখা রয়েছে একটা সাইড করে এবং ওই ভদ্রলোক সে মানে ধ্যানরত অবস্থায় রয়েছেন। এবং ১ম বারের জন্য এই ভদ্রলোক যখন ওই মানে বৌদ্ধ স মানে তান্ত্রিককে দেখেন, উনি আরকি বৌদ্ধ ধর্ম আরকি তান্ত্রিকরা যেরকম থাকেন সেভাবেই আরকি উনি জীবনযাপন করেন। তো উনার দেখে না মানে খুব অদ্ভুত টাইপের লাগে। যে অ্যাকচুয়ালি উনি কি বৌদ্ধ তান্ত্রিক হয়েছেন, মানে বুদ্ধিস্ট হয়ে গেছেন নাকি উনি শিব ঠাকুরের পুজো করছেন না মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারে না। কিন্তু উনার গায়ে ওরকম বৌদ্ধ তান্ত্রিকরা যেরকম ওই লাল রঙের কাপড় গায়ে দিয়ে থাকে সেরকম টাইপেরই উনার মানে attire। তো ওনার যথারীতি আওয়াজ হয়েছে যেহেতু ওই জায়গাটা খুব নির্জন, ওখানে চট করে তো লোকজন অতটা আসে না। তো উনি একটুখানি মনে হলো যেন বিরক্তই হলেন। যেহেতু উনি এক মনে
সাধনা করছিলেন বা ধ্যান করছিলেন, যাই হোক, উনি একটু বিরক্তই হন। তো ওনার যে কালিগ, সে কালিগ এর আগেও ১-২ বার ওনার কাছে এসেছে। এবার ১-২ বার যে এসেছে সেটারও একটা আবার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে মানে ওনাকে যদি মানে ওই লোকটি আরকি, যে ওরকম একটা সময় বিশাল বড়লোক ফ্যামিলির ছেলে, যে একটা সময় খুব lavish জীবনযাপন করত, সে একটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, তাকে যদি কোনো একটা কিছু জিজ্ঞেস করা হয়, সে যদি উত্তর দেয়, মানে ধরুন আপনি একটা কিছু জিজ্ঞেস করলেন, এবার একটা হলো যে সে উত্তর দিল বা বলল আমি জানি না বা কিছু, সেটা আলাদা ব্যাপার। বাট উনি যদি উত্তর দেয় এবং উনি যদি বলেন যে, "এটা তুমি আমাকে জিজ্ঞেস করলে, তার ফল এটা।" বা ধরুন আমি একটা কোয়েশ্চেন করেছি, সেই কোয়েশ্চেনটা আমি জিজ্ঞেস করলাম যে, "এটা কি হবে?" তো উনি বললেন, "এটা হবে।" স সাধারণত উনি খুব একটা বলেন না, বাট যদি বলেন তো সেটাই হয়। মানে উনি যেটা বলবেন সেটা হয় আরকি। বাট সব ক্ষেত্রে উনি বলেন না, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। তো সেই জন্যই আরকি এই ভদ্রলোক এসেছিলেন একবার। মানে ২ বার এসেছিলেন। তো উনাকে দেখে চিনতে পেরেছে। তো তখন মানে খুব ভদ্র লোকটি। উনি বিরক্ত হয়েছিলেন ঠিকই, বাট আমাকে যিনি ঘটনাটা পাঠিয়েছেন উনাকে দেখে উনি নমস্কার জানায় এবং যাই হোক আরকি, আ ওইখানেই একটা জায়গা করে, সেটা ১৭ ইঞ্চি মতো পাতা ছিল, বসার জন্য বলে। এবং খুব অদ্ভুত বিষয় হচ্ছে, শুধু বসার জন্য বলে তাই নয়। ওনারা দুজন গেছে, দুজনকে একটা আপেল প্রসাদ খেতে দিয়েছিলেন। এবং উনি দেখছেন যে ভদ্রলোকের কথাবার্তার মধ্যে না একটা মানে হয় না যে, ধরুন আপনি একজন খুব এডুকেটেড কারোর সাথে কথা বলছেন বা খুব ক্লাসি কারোর সাথে কথা বলছেন। তার কথা বলার যে স্টাইল বা তার যে চলন-বলন, তার মধ্যে কিন্তু একটা ক্লাস থাকে। দেখুন, টাকা অনেকের কাছেই থাকতে পারে। বাট সেই মানিটা দিয়ে কিন্তু আপনি মানে যে একটা ক্লাস থাকে মানুষের, সেটাকে কিন্তু কেনা যায় না। কিন্তু ওনার কথাবার্তা সবকিছুর মধ্যে সে একটা ক্লাস রয়েছে এবং মানে ওখানে যাওয়ার পরেই কিছুক্ষণের মধ্যেই এনার একটা দিকে চোখ পড়ে ওই ভাঙা ঘরের একটা কর্নার, যেখানে একটা প্লাস্টিক চাপা দেয়া রয়েছে। এবং সেই প্লাস্টিকের নিচে প্রায় কিছু না হলেও খান ৫০ এর বই রয়েছে। খান ৫০ এর বই, এবং সেই বইয়ের মধ্যে ঋষি অরবিন্দের 'দ্য ডাইভাইন লাইফ'টাও পর্যন্ত ছিল। এবং প্রচুর ইংলিশ বই রয়েছে, কিছু বাংলা বইও রয়েছে। এগুলো দেখে না উনার খুব অবাক লাগে এবং বইগুলো কিন্তু খুব সযত্নে রাখা। একটা প্লাস্টিক চাপা দিয়ে রাখা। কারণ যেহেতু মানে ঠিকমতো চাল নেই ঘরটায়, ফলে বৃষ্টি পড়লে যাতে বইয়ের উপরে জলটা না পড়ে সেজন্য খুব সুন্দর করে কিন্তু ওটাকে রাখা রয়েছে। এটা দেখে না উনার খুব অদ্ভুত টাইপের লাগে যে মানুষটা রীতিমতো পড়াশুনো করে তার মানে। এবং ওখানে বললাম কোনো ইলেকট্রিসিটি নেই, একটা ছোট্ট কুপি রয়েছে। তাই ভাবছি যে লোকটা পড়ে কি করে? তাহলে কি শুধুমাত্র দিনের বেলায় এই লোকটি পড়াশুনো করে? এবং উনি যেটা লিখেছেন ইমেইলে, যে উনি যাওয়ার আগে অনেক কিছু ভেবেছিলেন। যে আমি এটা জিজ্ঞেস করব, ওটা জিজ্ঞেস করব। আমি লোকটাকে ভালো করে খেয়াল করব। নিশ্চয়ই লোকটা কোনো কাণ্ড ঘটিয়েছে। সেইজন্য হয়তো সংসার থেকে বেরিয়ে আসার একটা ঢং করে। মানে উনার মনে আরকি এক সাধারণ মানুষের মনে যেরকম কোয়েশ্চেনস আসে, মানে সব ক্ষেত্রে এরকম কোয়েশ্চেন আসাটা তো খুব অস্বাভাবিক নয়। তো উনি ভেবেছিলেন যে নিশ্চয়ই আমি দেখেই বুঝতে পারব যে লোকটা ঠিক কি ঠিক নয়। এখানকার লোকেরা তো অতটা মাথা ঘামায় না। আমি ঠিক হয়তো বুঝতে পারব। আমি কলকাতার মন মানসিকতা, আমি অনেক জটিল জিনিস দেখেছি। আমি ঠিক হয়তো আমার চোখে ধরা পড়ে যাবে। বাট যা হয় আরকি। মানুষ হয়তো ভাবে অনেক কিছুই। বাট ওখানে যে মুহূর্তে উনি গেলেন, উনি লিখেছেন, উনি যখন আমার সামনে দাঁড়ালেন, উনি ধ্যানরত অবস্থায় ছিলেন। সে সময় তখন উনি উঠে দাঁড়ালেন। মানে উনার ওই প্রেজেন্স টা মনে হচ্ছে যেন মানে অদ্ভুত টাইপের। মানে ওই প্রেজেন্স, উনি বলছেন আমি মুখে বলে বা লিখে আমি বোঝাতে পারব না। উনার সামনে দাঁড়িয়ে মানে মনে হচ্ছে যেন আমি কার সামনে দাঁড়িয়েছি। একটা অদ্ভুত প্রেজেন্স, একটা অদ্ভুত তার অরা। হুম? যাই হোক, এবং ওই বই দেখছে, মানে জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করা। কিন্তু ওইগুলো ছাড়া না ল্যাপটপ রয়েছে, না ফোন রয়েছে, কিচ্ছু নেই লোকটার কাছে। জাস্ট কিছু নেই। তো উনি আরকি ওই সন্ন্যাসী, তিনি আরকি একদম স্পষ্ট, খুব ভালো, একদম ঝরঝরে ইংলিশে ওনাকে জিজ্ঞেস করেছেন যে, "আপনি কোথায় থাকেন? আপনি কি কাজ করেন?" কাজের বিষয়ে কথাবার্তা বলে এবং খুব স্বতঃস্ফূর্তভাবে কথা বলছে। এরকম নয় যে ওনার মধ্যে কোনো জড়তা আছে বা উনি কথা বলতে চাইছেন না। হ্যাঁ, ১ম এ দেখে হয়তো একটু বিরক্ত হয়েছিলেন। কারণ ওনার প্রাইভেসি হ্যাম্পার হয়েছিল। সেটা খুব স্বাভাবিক। বাট উনি যখন বাকি কথা বলছেন, উনার কথার মধ্যে কোনো জড়তা নেই, কোনো আ বিরক্ত ভাব নেই, কিচ্ছু নেই। জাস্ট উনি নিজের মতো কথা বলছেন। তো এটা দেখে না মানে উনার খুব অবাক লাগলো যে সত্যিই তো মানুষটা একদম ঝরঝরে ইংলিশে কথা বলছে, এত সাবলীল।
তো তখন মোটামুটি যখন ইন্ট্রোডাকশন টুকটাক কথাবার্তা হয়ে গেল, তো তখন এই ভদ্রলোক আরকি যিনি ঘটনাটা পাঠিয়েছেন, তিনি ওই সন্ন্যাসীকে বলছেন যে, "আপনি এখানে কি করে থাকেন? এখানে তো ইলেকট্রিসিটি নেই। এখানে তো আ ঠিকমতো মানে উপরে বললাম যেটা ভগ্নপ্রায় ঘর, বলছে এখান থেকে তো বৃষ্টির জলও পড়ে মনে হয়। তো আপনি কি করে থাকেন এখানে?" তো তখন উনি বলছেন, "আমি খুব ভালো থাকি। আমি খুব কমফোর্টেবল থাকি। আমার কোনো অসুবিধে হয় না। আমার মনে হয় না যে এটা নেই, ওটা নেই। আমার দারুণ লাগে।" তখন বলছে, "কেন? আপনি এই জীবনটা কেন বাঁচলেন?" তো উনি তখন মুচকি হেসে বলছেন, মানে একটা নাম্বার বলেন যেটার নাম হচ্ছে ২৩৫। বলছে যে, "আপনি হচ্ছেন ২৩৬, মানে এই আপনার এই প্রশ্নের উত্তরটা আমি এবার ২৩৬ তম বার দিচ্ছি। কারণ এর আগে ২৩৫ তম বার, মানে ২৩৫ বার আমি এই প্রশ্নের উত্তর অলরেডি দিয়েছি। এবং যতবারই আমাকে এই কোয়েশ্চেনটা করা হয়েছে, আমি কিন্তু ততবারই এটা মনে রেখেছি যে আমাকে এতবার এই কোয়েশ্চেনটা করা হলো। এবং আপনি ২৩৬ তম বার আমাকে জিজ্ঞেস করলেন এবং আমি ২৩৬ তম বার আমি অ্যান্সারটা করছি। হয়তো আপনি বিলিভ করবেন না। কিন্তু আমি এত লাক্সারি লাইফ লিড করেছি। আমি বিশ্বের তাবড়, তাবড় শহরে গেছি। সেখানে দামি হোটেলে থেকেছি। দামি রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করেছি। বাট সবকিছু করে না আমার মনে কোনো আমি শান্তি পাইনি। আমার মনে হচ্ছিল, মানে সবসময় ওরা ছোটবেলা থেকেই মনে হতো যে আমি এটা করব, ওটা করব, এইটা অ্যাচিভ করব, ওইখানে যাব, ওখানে থাকবো, এখানে খাবো, এই রাইড করব। তো মোটামুটি যখন এগুলো ওনার হয়ে যায়, ওনার তারপরে মনে হয় যে এরপরে আমি কি করব? এরপরে আর কি করব? এবং সেখান থেকেই ওনার হঠাৎ করেই মনে হয় যে এমন তো অনেক কিছুই আছে যেগুলো আমি জানি না। হুম? তো সেই জানি না যেগুলো, সেগুলোকে আমাকে এবার জানতে হবে। তো সেই থেকেই ওনার জীবনের আরকি কিছু শুরু হয় আরকি, কিছু exploration, এবং সেখান থেকে আস্তে, আস্তে উনি এই জায়গায় পৌঁছে যান। তো তখন হঠাৎ করেই এই ভদ্রলোক যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন, তিনি নাকি একটা প্রশ্ন করে বসেন যে, "আপনি বিয়ে করেননি, আপনার কখনো মনে হয়নি আপনি বিয়ে করবেন?" তো উনি তখন স্পষ্ট বলেন যে, "হ্যাঁ, আমার একজনের সাথে আ জাস্ট ১-১.৫ বছর হয়েছিল, সম্পর্ক হয়েছিল। আমাদের একটা ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু আমি হঠাৎ করে সংসার থেকে বিমুখ হয়ে যাচ্ছি দেখে সে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে। কিন্তু সে যখন দেখে যে আমি বুঝছি না, সে আমাকে বলে যে, 'আমি তাহলে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি', এবং আমি তাকে বলি যে, 'তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। তুমি আমাকে ছেড়ে চলে যাও। কারণ আমার মনে হয় আমার জন্য সংসার নয়।' এবং সেইভাবেই সম্পর্কটা শেষ হয়ে যায়। বাট উনি আবার এটাও তার সাথে বলেন, 'আমি কিন্তু রোজ প্রতি মুহূর্তে ওকে ভালোবাসি।' এটাও উনি কিন্তু বলেন। এবং এটা শুনে উনার না খুব অদ্ভুত লাগে যে মানুষটা এত বেশি ইন্টারেস্টিং। মানে উনার সাথে যখন কথা বলা হচ্ছে, প্রত্যেকটা কথার উনি এত স্পষ্ট জবাব দিচ্ছেন এবং কোনো রকম কোনো হেজিটেশন নেই, কোনো রকম কোনো মেকি ব্যাপার নেই, কোনো ফেক জিনিস নেই, কিচ্ছু নেই। খুব সুন্দর সাবলীল কথা বলছেন। মানে উনার সাথে উনি যেটা লিখেছেন ইমেলে, যে উনার সাথে যদি আপনি সারারাতও গল্প করেন, আপনার মনে হবে না যে আপনি সারারাত কোথা দিয়ে পার করলেন। জাস্ট মনে হবে না। এতটাই সাবলীল উনি এবং এতটাই ইন্টারেস্টিং একজন মানুষ। যাই হোক, তো সেদিন মানে ওইটুকু কথা বলতে, বলতেই বেশ অনেকটা সময় পার হয়ে যায় এবং উনি আরকি এই সন্ন্যাসীকে খুব রিকোয়েস্ট করে। বলে যে, "আমার আপনাকে ভীষণ ভালো লেগেছে। আ আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি কি পরে কখনো আপনার কাছে আসতে পারি? আপনি আপনার যখন সময় হবে, যে সময় আপনি ফ্রি থাকবেন, আপনি প্লিজ আমায় বলুন। আমি আপনার থেকে কিছু জানতে চাই। আপনার এত জ্ঞান, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই।" তো তখন উনি বলেন যে, "দেখো, আমি ব্যস্ত থাকি ঠিকই, কিন্তু আমার মনে হয় আমার থেকেও বেশি ব্যস্ত তুমি। কারণ আমাকে চাকরি করতে হয় না। আমার সংসার নেই। তো তোমার যখন সুবিধে হবে তুমি তখন এসো। আমি তোমার জন্য ওয়েট করব।" মানে এই কথাটা শুনে মানে আরেকটা নতুন শখ লাগে এনার। যে এই মানুষটা আমাকে এটা কি বলছে, এবং উনার এত ভালো ব্যবহার, এত ফ্লুয়েন্ট উনি কথা বলেন। মানে উনি বলছেন যে, "আমি এটা ইমেইলে আপনাকে লিখে বোঝাতে পারব না ম্যাডাম। মানে আমার কি এক্সপেরিয়েন্স হয়েছিল উনার সাথে কথা বলে ১ম দিনই।" তো যাই হোক, উনারা দুজনে আবার ওখান থেকে বেরিয়ে আসেন। যাই হোক, তো বেরিয়ে এসে যখন ওনারা বাড়ির দিকে আসছেন, তো তখন মানে ওনার কলিগ বলছে যে, "আপনি আবার আসবেন এনার সাথে কথা বলতে?" বলছে, "হ্যাঁ।" তখন ওই কলিগটা বলছে যে, "দেখুন, উনি ১ম কিন্তু খুব ভালো কথা বলে। কিন্তু উনি কিন্তু মাঝে মধ্যে প্রচন্ড রুড হয়ে যান। মানে ওনাদের একজন পরিচিত, সে নাকি ওখানে একবার এসেছিল ওনার সাথে কথা বলতে। মানে ব্লগ বানানোর জন্য। আমি ঘটনাটা বলছি এই ২০১৮-১৯ এই সময়কার। তো মানে ক্যামেরায় নাকি রেকর্ড করার জন্য। তো উনি নাকি খুব মানে ভীষণ ফিউরিয়াস হয়ে গেছিলেন। খুব রেগে গেছিলেন। তো বলছে, "আপনি কিন্তু যাই করুন, ওনার সাথে কিন্তু বেশি দেখা করতে আসবেন না। কারণ
বুঝতেই পারছেন উনি একা থাকে না, জায়গাটাও বেশ নির্জন। যদি আপনার কিছু প্রবলেম হয় আপনি কিন্তু ফট করে কোনো হেল্প পাবেন না। তো তখন এই ভদ্রলোক বলছে যে, "দেখুন উনি যদি ফিউরিয়াস হয়ে গিয়ে থাকেন তাহলে তো এটার মধ্যে ভুল কিছু নেই। কারণ ওনার সাথে কেউ কথা বলতে আসছে সেটা ঠিক আছে, বাট সেটা সে ভিডিও কেন করবে? তার তো ভিডিও করা উচিত না।" বলছে, "হ্যাঁ, সেটা ঠিক কথা, ভিডিও করা উচিত না। কিন্তু অনেকে বলেছে যে উনি খুব রুড বিহেভ করেন মাঝে মধ্যে। সেটা একটুখানি বুঝে আসবেন।" তখন উনি বললেন, মানে ওনার মনে হলো আরকি যে ওনার কলিগ হয়তো ওনার ভালোর জন্যই বলছেন। তো বললেন, "হ্যাঁ, আমি বললাম ঠিকই, এত দূরে কি আর আমি একা, একা ওনার সাথে শুধু কথা বলতে আসবো? আমার হয়তো আর আসাই হবে না।" আমি বললাম, "হ্যাঁ, হ্যাঁ, আপনার দেখার ইচ্ছে ছিল, আপনি দেখলেন, কথা বললেন, আর এসে কি বা করবেন? এই লোকটা একটু খ্যাপাটে আছে।" যাই হোক, তো তারপরে উনি বাড়ি চলে এলেন। বাড়ি আসার পরে উনি ওনার ওয়াইফকে পুরো এক্সপেরিয়েন্সটা বললেন। তো উনার ওয়াইফও শুনে খুব অবাক হয়ে গেলেন যে, বাবা এরকম একজন মানুষ! এবং ওনাকে যখন, মানে ১ম দিনের আলাপে খুব বেশি কথা হয়নি। বাট ১ম দিনের আলাপে যখন উনি জিজ্ঞেস করেন যে, "আপনি আম এখানে কতদিন ধরে সাধনা করেন বা কিছু?" তখন উনি বলেন যে, "আমি আমার মতো করে আমি গডকে ডাকি এবং আমি মনে করি না যে আমি কোনো সাধক। আমি মনে করি না যে আমি কোনো সাধন পথে আছি। আমি আমার পথে আছি এবং সেই পথটা ভগবানকে ডাকার পথ। এবার সেটা সাধন পথ কিনা বা সেটা তন্ত্র কিনা সেটা কি আমি জানি না। আমি কিছু মন্ত্র জানি যেগুলো দিয়ে, মানে যেগুলো উচ্চারণ করে, যেগুলো দিয়ে ভগবানকে চিন্তা করে আমি তাকে আমার কপালে ২ ভুরুর মাঝখানে তাকে ধারণা করি যে তিনি আমার এই ২ ভুরুর মাঝখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেখান থেকে আমি ওনাকে ডাকি। আমি নিজেও জানি না এটা অ্যাকচুয়ালি কি? এটা কোনো ধ্যান না এটা কোনো তন্ত্র, আমি জানি না। আর আমি মনেও করি না যে আমি কোনো সাধক বা সন্ন্যাসী। আমার এই ধরনের বস্ত্র পরতে ইচ্ছা হয় তাই আমি এই বস্ত্র পরি এবং আমার একজন গুরুদেব ছিলেন। তিনি আমাকে যেটুকু বলে গেছেন আমি শুধুমাত্র সেটুকুই করি। আমি এর বাইরে আর কিছু করি না। আমি এর বাইরে বিশেষ কিছু জানিও না। আর আমার এটাই শখ এবং আমি বাকি সময়টা বই পড়ি। এবং উনি এটাও বলেছিলেন যে রাতের বেলা ওই ছোট্ট কুপির আলোয় উনি কিন্তু বই পড়েন। আর এবং ওনার ওখানে কিন্তু প্রচুর বই ছিল। যাই হোক, তো তখন না, মানে উনি সেই যে ১ম দিন আরকি এই ভদ্রলোক যখন ওই সাধকের সাথে দেখা করতে গেছিলেন, উনার তখন থেকেই না মনে বারবার প্রশ্ন জাগছিল যে এই মানুষটা মানে খুব ইন্টারেস্টিং তো। যার এত প্রাচুর্য, এত কিছু ছেড়ে সত্যিই কি আসা সম্ভব? মানে একটা শীর্ষে থেকে, মানে সবাই তো চায় টাকা-পয়সা রোজগার করতে, একটা ভালো লাইফস্টাইল পেতে। কিন্তু যারা অলরেডি সেই জায়গায় পৌঁছে যায়, সেখান থেকে সবকিছু ছেড়ে, ইচ্ছাকৃতভাবে ছেড়ে, মানে কেড়ে নেয়া নয় বা চলে গেছে তা নয়। উনার ফ্যামিলি স্টিল মানে সেইরকমই বড়লোক রয়েছে। উনি চাইলে ব্র্যান্ড নিউ গাড়ি ইউজ করতে পারে, একটা ভালো lavish লাইফস্টাইল লিড করতে পারে। বাট সেই সমস্ত কিছু ছেড়ে উনি যে এখন যে জীবনটা কাটাচ্ছেন, এটা মানে কটা মানুষ পারে? এবং এই জায়গাটা না উনাকে প্রচন্ড রকমভাবে ভাবাতে থাকে যে কেন উনি এটা করলেন? কি এমন ব্যাপার ছিল যে যার জন্য উনি এটা করলেন? এবং তখন থেকে উনি ভাবেন যে আমাকে এনার কাছে আবার দেখা করতে যেতেই হবে। এই মানুষটাকে সম্পর্কে আমাকে একটু জানতে হবে। যে মানুষটা কি করে নিজেকে এই লাইফে মানে লাইফটা লিড করতে ওনাকে কি মোটিভেট করে? যাই হোক, এরকম জানার জিনিস ওনার মনের মধ্যে চলে। কিন্তু যা হয় আরকি, অতটা ডিসট্যান্স যাওয়া আ সেটা অতটা তো সবসময় সম্ভবপর হয় না। তো উনি যাবো, যাবো করে মাঝখানে প্রায় দিন ২০ কেটে যায়, উনি কিন্তু যেতে পারেন না। এবং যত দিন বাড়তে থাকে ওনার মনের ভিতরটা খুব ছটফটানি হতে থাকে যে আমি কেন যাচ্ছি না? আমাকে এই সমস্ত কাজ ফেলে আমাকে যেতে হবে। এবং এরকমই চিন্তাভাবনা থেকে উনি দিন ২০ পরে ওনার স্ত্রীকে শুধু বলেন যে আমি ওনার কাছে যাচ্ছি। তো ওনার স্ত্রী বলে যে, "দেখো, তুমি এত দূরে যাচ্ছ, তুমি আ বিকেলের মধ্যে কিন্তু ফিরে এসো।" কারণ পাবলিক ট্রান্সপোর্ট এ করে যদি যেতে হয় তাহলে কিন্তু একটা জায়গায় নামায়, মানে ওই কাছাকাছি কোনো পাবলিক ট্রান্সপোর্ট যায় না। কারণ যেহেতু ওখানে সেরকম কোনো বাড়িঘর নেই। তো সেখান থেকে প্রায় ১৫ মিনিট মতো হেঁটে যেতে হবে ওই জায়গা অব্দি। তো ওনার স্ত্রী বলে, "দেখো, তুমি সন্ধ্যের মধ্যে কিন্তু, মানে বিকেলের মধ্যে ওখান থেকে কিন্তু তুমি বেরিয়ে এসো।" উনি বললেন, "হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই আমি বিকেলের মধ্যে ওখান থেকে বেরিয়ে আসবো।" এবং উনি এই চিন্তা করে বাড়ি থেকে বেরোলেন যে আজকে আমি ওনার সাথে অনেক কথা বলব। প্রায় উনি দুপুর বাড়ি থেকে বেরিয়ে যান। এবং উনি তখন ভাবলেন যে উনার সাথে দেখা করতে যাচ্ছি, তো উনি বেশ কিছু ফল কিনে নিয়ে গেছিলেন। যে উনি তো ফল খান, তো আমি উনার জন্য কিছু ফল নিয়ে যাই। এবং উনি সেদিন ভাবছেন যে মানে উনি কি আমার সাথে আজকে কথা বলবেন? মানে মনে অনেক রকম কিছু আসছে যে, কারণ ওই লোকটা বলেছিল যে উনি মাঝে মধ্যে খুব রুড হয়ে যান। তো সেটাও একটা মনে কোথাও চিন্তা ছিল যে উনি আমার সাথে রুড বিহেভ করবেন না তো?
যাই হোক, তো সমস্ত কিছু চিন্তাভাবনা করে উনি ভাবলেন যে যা হয় হোক, আমি তো এনার সাথে দেখা করতে যাবো এবং আশা করি উনি আমার সাথে রুড বিহেভও করবেন না কিছু না। আমি ওনার সাথে অনেক কথা বলবো এবং জানবো যে কি এমন ঘটলো ওনার জীবনে। হয়তো উনি আমাকে বলবেন না, কিন্তু আমি জিজ্ঞেস করবো যে ওনার জীবনে কি এমন ঘটেছিল যার জন্য ওনার জীবনটা এতটা পাল্টে গেল। এবার উনি পাবলিক ট্রান্সপোর্টে করে একটা জায়গায় পৌঁছন এবং সেখান থেকে প্রায় মিনিট ১৫-১৬ হেঁটে উনি ওই জায়গায় পৌঁছন যেখানে ওই সন্ন্যাসী থাকতেন। এইবারে অয়নবাবু যখন ওইখানে গেলেন, তো ওই সন্ন্যাসী যিনি ছিলেন তিনি সেই সময় একটা বই পড়ছিলেন এবং ওনাকে দেখে অয়নবাবুকে দেখে ওই সন্ন্যাসী একটা এমন রিয়াকশন দিল যেন উনি আগে থেকেই জানতেন যে অয়নবাবু আজকে আসবে। এবং যে জায়গাটা আর কি আগের দিন ওনারা বসেছিলেন সেই জায়গায় শতরঞ্চি যেটা ছিল সেটাকে ছোট্ট একটা একটা মানুষ বসার জন্য যতটা আর কি দরকার, আগের দিন যেমন একটুখানি লম্বা করে বিছিয়ে দিয়েছিল যেহেতু দুজন বসবে, আজকে ঠিক ওনার অপোজিটে ওই সন্ন্যাসীর অপোজিটে একটা মানুষ বসার জন্য ভাঁজ করে ওই শতরঞ্চিটা রীতিমতো পাতা ছিল। এবং এটা দেখে ওনার একটু অবাক লাগে অয়নবাবুর যে আমি তো ওনাকে বলে যাইনি যে আমি আসবো, আর ওনার কাছে ফোন নেই, কিছুই নেই, উনি জানলেন কি করে? যাই হোক, সেই প্রশ্ন আর উনি করলেন না। মনে হয়েছিল ওনার যে এনার মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। এবং টুকটাক ১ম এ কথা হয়। তো তারপর অয়নবাবু খুব বিনীতভাবে বলে যে, "একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি। জানি এটা আপনার খুবই ব্যক্তিগত কথা। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না যে আজকালকার দিনে আমরা সকলে, আমার মতো আরো অনেক মানুষ আছে যারা উদয়াস্ত পরিশ্রম করছে পড়া দুটো পয়সা রোজগার করার জন্য, একটু ভালো থাকার জন্য। সেখানে আপনি এত বড়লোক বাড়ির ছেলে হয়ে, আপনার এত প্রাচুর্য থাকতে, আপনি আ এই জীবনটা কি করে বাঁচলেন এবং কেনই বা বাঁচলেন?" তো তখন উনি সন্ন্যাসী একটু কিছুক্ষণ চুপ করে থাকেন। কয়েকটা সেকেন্ড হয়। তারপরে উনি বলেন যে, "দেখুন, আমি তো আপনাকে আগের দিনই বললাম আপনাকে যে আমি ওই জীবনটা কাটিয়েছি অনেকগুলো বছর। কিন্তু আমার মনে হয়েছে যে ওই জীবনের মধ্যে যে শান্তিটা আমি খুঁজছিলাম কোথাও গিয়ে, সেটা আমি পাইনি। সেইজন্য আমি দেশ-বিদেশ ঘুরে আমার মনে হলো যে এইভাবে থাকাতেই শান্তি।" এবার দেখুন, এই ধরনের কথা আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেই শুনে থাকি। অনেক মানুষ এগুলো বলেও থাকে। কিন্তু এগুলো না খুব আরকি ফরমাল কথা হয়ে যায়। কিন্তু এগুলো শুনে একটা মানুষের পক্ষে কিন্তু পুরোপুরি এটা বোঝা সম্ভব নয় যে হঠাৎ করে একটা মানুষ এরকম শীর্ষে থেকে কেন সবকিছু ছেড়ে দিল। এবং এই জায়গাটা ছেড়ে আসতে, ওই কমফর্টটা ছেড়ে আসতে, সেটার জন্য কিন্তু একটা বিশাল মানসিক শক্তির দরকার পড়ে। তো তখন অয়নবাবু বললেন, "হ্যাঁ, আমি শুনেছি আপনি বলেছিলেন। কিন্তু কিছু তো একটা থাকে মানুষের জীবনে যেটা হঠাৎ করে তার মানুষের মধ্যে আসে না? আমি সেটাই জানতে চাইছি। যদি আপনার ক্ষেত্রে খুব ব্যক্তিগত হয় আপনাকে বলতে হবে না। কিন্তু আমি আপনাকে যত দেখছি, আপনার কথা শুনছি, আমার আপনার প্রতি ভীষণ শ্রদ্ধা হচ্ছে। এবং এই যে আপনি এত বই পড়ছেন, তার মধ্যে কিছু বই অয়নবাবুর নিজেরও পড়া ছিল। উনি জানেন যে সেই বইগুলো কোন লেভেলের বই। বলছে যে, "আমি আমার আপনার প্রতি এত শ্রদ্ধা আসছে যে আপনার সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছে করছে। কারণ আমি অনেক সময় ছোট বিষয়ে না হলে আমার খুব মন খারাপ হয়ে যায়। আমার খুব খারাপ লাগে। আমি খুব হীনমন্যতায় ভুগি। তো সেইজন্যই আমি আপনাকে জিজ্ঞেস করলাম। আপনি যদি বলতে না চান ঠিক আছে।" তো তখন ওই সন্ন্যাসী আরকি ওনাকে একটা ফল খেতে দেয় এবং খেতে দিয়ে বলে যে, "আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে কিন্তু আপনার মতো করে কেউ স্বীকারোক্তি করেনি। এই যে আপনি বললেন যে আপনার ছোট বিষয়ে মন খারাপ হয়ে যায়। আপনি জীবনে উঁচুতে ওঠার জন্য এত পরিশ্রম করছেন। কিছু মন মতো না হলে আপনার মনটা খারাপ হয়। এই যে আপনার স্বীকারোক্তি, এই স্বীকারোক্তিটা শুনে আমার মনে হলো যে আপনাকে হয়তো আমি আরেকটু খোলসা করে কথাটা বলতে পারি।" তো তখন অয়নবাবুর তো খুব ভালো লাগলো যে তাহলে উনি কথাগুলো বলবেন। যাই হোক, তো তখন উনি বলা শুরু করলেন। তো এতদিন যেটা আরকি অয়নবাবু শুনেছিলেন যে ওরা খুব বড়লোক বাড়ি। অ্যাকচুয়ালি তার বাড়ির লোকের কি বিজনেস ছিল, কি না ছিল সেগুলো উনি জানেন। অ্যাকচুয়ালি উনার ফ্যামিলি মেইনলি হচ্ছে আসামের, মূলত আসামের, এবং আসামে ওদের বিভিন্ন জায়গায় আ ফ্ল্যাট রয়েছে। রিয়াল এস্টেট বিজনেসের সাথে উনার পরিবার যুক্ত। তাছাড়াও উনাদের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটও রয়েছে। এবং সেই কারখানা উনার বাবাই বহু বছর আগে সেরকমই একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট মণিপুরে করেছিলেন এবং উনার ফ্যামিলির কিছু লোক সেজন্য মণিপুরে থাকে, বাকি লোকেরা আসামে থাকে, গুয়াহাটিতে। এবং
উনি বলছেন যে, "আমি ছোটবেলা থেকে এত প্রাচুর্যের মধ্যে বড় হয়েছি, কখনো কোনো জিনিস একটা চেয়ে একটা পাইনি, ১০ টা পেয়েছি। কোনো একটা জিনিস খেতে ইচ্ছে করছে, অনেক বেশি, সে পরিমাণ আমি হয়তো খেতেও পারব না।" এইরকম। ছোটবেলা থেকেই ওনারা অনেক মানে জায়গায় ঘুরতে যেতেন। একটু বড় হতে ওনারা বিদেশে যেতেন। আমেরিকা, লন্ডন, বিভিন্ন যে ওয়ার্ল্ড ফেমাস যে টুরিস্ট প্লেস গুলো রয়েছে সে সমস্ত জায়গা উনি ঘুরেছেন এবং এভাবেই ওনার ছোট থেকে বড় হয়ে ওঠা। এবং অভাব কি জিনিস, মানে কিভাবে যে কোনো কিছু চাই মানে না পাওয়ার যে একটা যে দুঃখ, একটা যে খারাপ লাগা, একটা যে কষ্ট সেটা যে কি সেটা উনি নিজে কোনোদিনও বুঝতেই পারেননি। এবং ওনার বাবা খুব একজন যাকে বলে সাকসেসফুল বিজনেস পারসন ছিলেন। একটু বড় হতেই ওনাদেরকেও ব্যবসা বুঝিয়ে দেয় এবং উনি ওনার আরেক যে ভাই রয়েছে এবং ওনার বোনও বিজনেসের সাথে যুক্ত। সবথেকে বেশি উনি কিন্তু মানে ওনার হাতে যখন বিজনেসের একটা সেগমেন্ট আসে, উনি খুব সফল হন। উনিও খুব সফল হন। খুব সফলভাবে বিজনেস চালাচ্ছিলেন এবং সেই সময় উনি বড়, বড় জায়গায় মানে উনি প্যারিসে গিয়ে প্যারিসের যে সবথেকে বড় হোটেল সেইখানে ছিলেন। সবথেকে নামকরা রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করেছেন। অনেক কিছু করেছেন। এবং সবসময় উনার মনে হতো যে, "আরে এইটা তো আমি করার ইচ্ছে ছিল, এটা আমি করে ফেললাম। এবার আমি কি করব?" তো উনি আ একবার পুরো আ লন্ডনে মধ্যে আরকি উনি একটা হেলিকপ্টার রাইড করলেন। তারপরে আরো বিভিন্ন জায়গায় উনি ঘুরতে গেলেন। উনার উনি বুঝতে পারতেন যে উনার কিছু বন্ধু-বান্ধব যেহেতু উনার প্রচুর টাকা ছিল, উনি অনেক সব জায়গায় গিয়ে খরচাপাতি করতেন। তো উনার প্রচুর বন্ধু-বান্ধব ছিল। সবাই উনাকে খুব প্রেফার করত। তাদের মধ্যে কয়েকজন বন্ধু খুব সত্যিকারের বন্ধু ছিল। বাকিজন বাকি যা হয় আরকি একটা সাকসেসফুল পয়সাওয়ালা মানুষের কাছে অনেকেই তার সান্নিধ্যে থাকতে চায় স্বার্থের জন্য। তো সেরকমও হয়েছে সেটাও উনি বুঝেছেন। তো সবকিছু করতে, করতে না উনার কোথাও একটা মনে হচ্ছিল যে একটা স্যাটিসফ্যাকশন আসছে না। কিছু তো একটা হচ্ছে না, কিছু তো একটা আমি পাচ্ছি না। এরকম আরকি মনে হচ্ছে। তো এর মধ্যে থেকে উনার আ বাড়ি থেকে আরকি তাদেরই মানে উনার বাবার যে একজন বন্ধু ছিল, তো তার একটি মেয়ে। তো তার সাথে আরকি আলাপ হয়। ২ বাড়ি থেকেই ভাবছে যে এদের মধ্যে যদি মানে এরা নিজেদের মধ্যে কথা বলুক, একটা বন্ধুত্ব তৈরি করুক। যদি এদের একে অপরকে ভালো লাগে তাহলে আমরা এই সম্পর্কটাকে বিয়ে অবধি নিয়ে যাব। তো একটি মেয়ের সঙ্গে মেয়েটির সাথে আলাপ হলো। সেই মেয়েটিও মানে ওরাও বড়লোক বাড়ির মেয়ে। তো দুজনের মধ্যে যথেষ্ট আরকি একটা ভালো বন্ধুত্ব তৈরিও হলো কয়েকদিনের মধ্যেই। সবকিছু ঠিকঠাক চলছে। লাইফে কোনো প্রবলেম নেই। বিজনেস ভালো চলছে। নাম যশ সব আছে। কিন্তু ওনার সবসময় মনে হতো যে কিছু একটা আছে যেটা উনি জানে না বা যেটা একটা বিশাল জায়গা। আমরা অনেক সময় ভাবি না যে টাকা নেই বলে আমি এটা করতে পারছি না। আমার কাছে অত টাকা নেই বলে আমি অমুক ট্যুরে যেতে পারছি না। কিন্তু যারা এই জায়গায় থাকে বা যারা এই সবকিছু অ্যাচিভ করে নিয়েছে, তাদেরও ইভেন কিন্তু এটা মনে হয় যে এমন হয়তো অনেক কিছু আছে যেটা আমি অ্যাচিভ করতে পারছি না। যাই হোক তো সেদিন ওনার জন্মদিন ছিল। তো জন্মদিন এবং ওনার বাড়ির সবাই মোটামুটি ওনার মা, বাবা, ওনার এক পিসেমশাই, পিসি তো সবাই মণিপুরেই ছিল। তো তারা তখন বলল যে, "আচ্ছা জন্মদিনে তো এবারে আমরা যখন এখানেই আছি, তো একটা মন্দিরে পুজো দেব এবং সেখান থেকে ওরা একটা জায়গায় খেতে যাবে।" এবার মন্দিরে পুজো দেওয়া হয়েছে, উনিও গেছেন, পুজো দিয়েছেন। আচ্ছা এখানে একটা কথা বলি, যেটা অয়নবাবু লিখেছেন যে ওই সন্ন্যাসী ওনাকে বলেছিলেন যে উনার ঠাকুর দেবতার প্রতি খুব একটা বিশ্বাস ছিল না। মানে অপছন্দ করতেন বা বিশ্বাস করতেন না তা নয়। কিন্তু ওই ঠাকুরের মাহাত্ম্য বা সেটাকে যে মানা প্রচন্ডভাবে বিশ্বাস করা, সেই বিষয়টা কোথাও খুব একটা ছিল না। যাই হোক সবাই পরিবারের সবাই গেছে পুজো দিতে। তো উনিও গেছেন, পুজো দিয়েছে। তো পুজো-টুজো দিয়ে ওনারা একটা ওখানকারই একটা বেশ ভালো হোটেলে খেতে ঢুকেছে। এবার ওনারা যে জায়গাটায় বসেছে খেতে, একটা বড় টেবিল নিয়ে ওনারা বসেছেন। প্রচুর ভালো, ভালো খাবার অর্ডার করা হয়েছে। তো ওনারা যখন খাচ্ছেন, তো সেই মুহূর্তে ওখানে একটা লোক আসে। লোকটার জামাকাপড় পরিষ্কার, একটু ছেঁড়া, ছেঁড়া রয়েছে কিন্তু পরিষ্কার। কোথাও কোনো নোংরা নেই। মানে ভালো করে কেচে ধুয়ে পড়েছে সেটা বোঝা যাচ্ছে। লোকটার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে এবং লোকটার সাথে একটা পুঁটলি মতো রয়েছে এবং সেই লোকটা ওই রেস্তোরাঁয় ঢুকেছে এবং রেস্তোরাঁটা বেশ বড়সড় আপস্কেল রেস্তোরাঁ। তো মানে ওখানকার মধ্যে আরকি বলা যেতে পারে আপস্কেল এইরকম। এটাই আমি বলতে চাইছি আরকি। তো ওখানে উনি একটা কিছু বলে এবং তাতে আরকি ওখানের যে ম্যানেজার ছিল সে একটা কিছু হয়তো দাম বলেছে তো টাকা-পয়সা নিয়ে একটা কিছু বচসা চলছে। তো মানে খাওয়ার সময় না মানে উনারা আরকি খুব
মানে বাড়িতেও যেভাবে আরকি খায়, খাবার টেবিলে সবাই খুব একটা চিল মোডে থাকে। আস্তে, আস্তে খাওয়া-দাওয়া করে, নিজেদের মধ্যে গল্প করে। তো ওনারাও সেভাবেই বার্থডে লাঞ্চ উপভোগ করছে উনি। তো এমন সময় দেখছে যে পাশে ওরকম মানে কথাবার্তা হচ্ছে। তো ওনার না খুব অদ্ভুত লাগলো যে এটা খাওয়ার এক্সপেরিয়েন্সটা আমার খারাপ হচ্ছে। ওখানে এরকম চিৎকার চেঁচামেচি হচ্ছে। এবং উনি যেটা জানতে পারল যে, যে এসছে তার কাছে টাকা নেই বেশি। এবং ওই রেস্তোরাঁয় খেতে গেলে কিন্তু মোটামুটি একটা আ ভালো পরিমাণ টাকা আরকি দিতে লাগে। তো স্বাভাবিকভাবেই আ ওনার মনে হলো যে আরে টাকার জন্য লোকটা খেতে পাচ্ছে না। আর আজকে আমার জন্মদিন। তো উনি তখন রিসেপশনে যে ম্যানেজার ছিল তাকে বলল যে, উনি যা খেতে চাইছে ওনাকে দিয়ে দিন। আ যা বিল হবে সেটা আমি যখন বিলটা পেমেন্ট করব তার সাথে এড করে দেবেন। তো হোটেলের ম্যানেজার বলেছে, "ঠিক আছে, তাহলে আমি ওনাকে দিয়ে দিচ্ছি।" তো উনি নিরামিষ একটা উম কিছু একটা খাবার নিয়েছিলেন এবং উনি টেবিলের একটা কোণায় গিয়ে খুব মন দিয়ে খেলেন। এবং খেতে, খেতে মানে এরাও খাচ্ছে, খেতে, খেতে উনি খেয়াল করছেন যে ওই যে লোকটি, বয়স্ক লোক, তাকে দেখে মনে হচ্ছে মানে সে ভিক্ষুক নয়। তার কাছে হয়তো টাকা নেই কিন্তু সে ভিক্ষুক নয়। তার হাতে কোনো ভিক্ষা পাত্র বা তার জামাকাপড় যে খুব ময়লা এরকম কিন্তু নয়। তো উনার না একটুখানি মানে খেতে, খেতে উনি খালি বারবার লক্ষ্য করছে যে লোকটা কিভাবে খাচ্ছে বা লোকটাকে একটুখানি খেয়াল করছে আরকি এই ভদ্রলোক। তখনও তো উনি সন্ন্যাসী হননি। তো যখন খাওয়া-দাওয়া হয়ে গেছে, উনি বিলটা পেমেন্ট করছেন। তো উনিও তখন দেখছেন যে তখন ওই লোকটি খাচ্ছে। আচ্ছা এখানেও অয়নবাবু যেটা ইমেইলে লিখেছে সেটা খুব ইম্পোর্টেন্ট কিন্তু। উনাকে তখন সন্ন্যাসী বলছেন যে উনি যখন লক্ষ্য করছিল খেতে, খেতে যে ওই বয়স্ক লোকটা কিভাবে খাচ্ছে সেটা দেখে না ওনার একটুখানি অদ্ভুত লাগে। সেটা হচ্ছে যে একজন ধরুন অনেকদিন খায়নি বা সে হয়তো অনেকদিন সে ভালো-মন্দ খায়নি। এমন নয় যে সে খায়ইনি, একেবারেই সে ক্ষুধার্ত রয়েছে, সেটা যদি নাও হয়, যদি অনেকদিন এরকম হয় যে ভালো-মন্দ খায়নি তো সে একটু জোরে, জোরে খেতে পারে বা একবারে অনেকটা বেশি পরিমাণ গ্রাস মুখে দিতে পারে। এরকম কিন্তু লোকটা ছিল না। এবং এই সন্ন্যাসী তিনি মানে তার আগের জীবনে যখন উনি এই জীবনে আসেননি, তার আগে যেটা উনি করতেন উনি কোনো জায়গাতে গেলে উনি প্রচুর খাবার অর্ডার করতেন। হয়তো উনি খাবেন একটুখানি বাট অতটুকু তো আর অর্ডার করা যায় না। একটা গোটা ডিশ অর্ডার করতে হয়। তো মানে প্রায় বাড়িতেও যখন উনি খেতেন উনার মানে প্রচুর খাবার ফেলা যেত। মানে উনি হয়তো প্লেটে অনেকটা খাবার নিতেন সেটা উনি obviously শেষ করতে পারতেন না। তো সেইজন্য সেই পরিমাণ খাবারটা ওয়েস্ট হতো। কিন্তু উনি দেখলেন যে ওই লোকটি সুন্দর আস্তে, আস্তে খাচ্ছে এবং খাবারের মধ্যেও যে একটা আনন্দ আছে, খাবারের মধ্যেও যে একটা স্যাটিসফ্যাকশন আছে, সেটা যেন উনি প্রতি মুহূর্তে সেই খাবারটা খেতে, খেতে উনি যেন সেটা ফিল করছেন। এবং উনি খাচ্ছেন, খেতে, খেতে উনার চোখটা আধা বন্ধ করে উনি কিছু একটা মনে, মনে বা বিড়বিড় করে বলছে আর খাচ্ছেন আর মাথাটা নাড়ছেন। এটা দেখে উনার খুব অদ্ভুত লাগে। যে সাধারণ উনি একটা নিরামিষ আহার নিয়েছেন। ঠিক আছে? হয়তো উনি পূজারি মানুষ, হয়তো উনি কোনো সাধক বা সন্ন্যাসী, তিনি নিরামিষ আহার করেন সেটা ঠিক আছে। কিন্তু উনি আস্তে, আস্তে সুন্দর করে চিবিয়ে, চিবিয়ে উনি খেয়েছেন এবং খাওয়ার পরে জায়গাটাকে একদম পরিষ্কার উনি নিজেই করছেন। এই সবকিছু দেখে না উনার খুব অদ্ভুত লাগে। যে উনি একটা বড় রেস্তোরাঁয় খেতে এসেছে, উনার তো এগুলো না করলেও চলত। আর উনি মানে এতটা এনজয় করে খাচ্ছেন, যেটা দেখে মানে উনারা যে অত ধরনের ভেজ, নন-ভেজ, আম appetizer, আন্ত্রে এত কিছু মিলিয়ে খেয়ে ওনাদের যে তৃপ্তিটা হয়নি, উনি খেতে, খেতে যখন ওই লোকটাকে দেখছে যে উনি সামান্য কিছু খাবার নিয়েছেন, কিছু নিরামিষ খাবার নিয়ে উনি বসে ২-৩ রকমই হবে। উনি এত পরিতৃপ্তিতে খেলেন, এটা দেখে না আ এই সন্ন্যাসীর আরকি তার খুব অবাক লাগে। যে এই মানুষটা যদি খুব ক্ষুধার্ত হতো তাহলে হয়তো সে গোগ্রাসে খেয়ে নিত। এটা একটা হতে পারত। কিন্তু উনি সেভাবে খাচ্ছে না। ২য় হচ্ছে যে উনি মানে খুব পরিমিত করে পরিমাণ খাবার মুখে দিচ্ছেন, যেটা দেখে উনার খুব অদ্ভুত লাগে বা উনার খুব ভালো লাগে। যাই হোক, তো উনি পেমেন্ট করার পরে ওনারা পরিবার সবাই গাড়িতে যখন উঠছে তো উনি তখন বললেন, উনার বাড়ির লোক বলল, "দাঁড়া আমি ১ মিনিট আসছি।" তো উনি আবার হোটেলে ঢুকেছে। ঢুকে দেখছে যে ওই লোকটি ওখান থেকে বেরোচ্ছে। এবং বেরোতে, বেরোতে উনি কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে ওই বৃদ্ধ লোকটি বলছে, ওনাকে ডেকে বলছে যে, "তোমাকে ধন্যবাদ আ জানাতাম। কিন্তু তুমি তো তখন পরিবারের সাথে খাওয়া-দাওয়া করছিলে তাই তোমাকে তখন ধন্যবাদটা আমি জানাতে পারিনি। তুমি আমাকে আজকে
খাওয়ালে, আমার খুব ভালো লাগলো। তুমি খুব ভালো থেকো। তোমার আজকে জন্মদিন, তাই না?" তো উনার একটু অবাক লেগেছে যে এ কি করে জানলো জন্মদিন? তো তারপরে ভাবলো যে হয়তো ওরা টেবিলে আলোচনা করছিল, কিছু দেখে হয়তো বুঝেছে জন্মদিন। ঠিক আছে, উনি তখন বলল, "হ্যাঁ, আমার আজকে জন্মদিন।" তো তখন ওই লোকটা হঠাৎ করেই ওনাকে একটা কথা বলে বসে। যে কথাটা যে উনি বলতে পারে সেটা কিন্তু ইনি মানে এক্সপেক্ট ও করেনি যে এরকম একটা কথা ওনাকে শুনতে হতে পারে। হয়তো ভেবেছে যে বারবার হয়তো ওনাকে থ্যাংক ইউ বলবে বা ওনাকে হয়তো ধন্যবাদ দিয়ে হয়তো বলবে, "তোমাকে অনেক আশীর্বাদ করি, তুমি ভালো থাকো, এই থাকো।" যা হয় আরকি নরমাল যেরকম বলতে পারে। বাট উনি না সেরকম কোনো কথা বললেন না। উনি হঠাৎ করেই ওই মানে লোকটি বললেন, মানে উনি যখন কথা বলছে তো তখন উনার ঝোলা থেকে একটা ওই জপের মালা যেরকম হয় সেরকম একটা কিছু উনি মালা টাইপ হাতে ধরেছিলেন। উনি বলছেন যে, "একটা কথা তোমাকে বলি, তুমি কিন্তু ভেবে আমাকে উত্তরটা দিও।" তখন বলছে, "হ্যাঁ, বলুন।" তখন বলছে যে, "আচ্ছা, তোমার তো অনেক টাকা। তুমি আজকে পরিবার নিয়ে খেতে এসেছো এখানে। তুমি আমাকে খাওয়ালে, খুব ভালো কাজ করেছো। কিন্তু সত্যি করে বলো তো, যদি তোমার কাছে ধরো তুমি একাই এসেছো এখানে খেতে এবং তোমার কাছে তোমার পকেটে ঠিক একজনের খাবারের টাকাটাই রয়েছে, মানে একদম বেসিক খাবার যেটা এইখানে, সেই টাকাটাই রয়েছে। তাহলেও কি তুমি আমাকে সেই খাবারের টাকা থেকে তুমি আমায় খেতে দিতে? না তুমি নিজে খেয়ে চলে যেতে?" এবার এই প্রশ্নটা যখন উনাকে করেছে, মানে এরকম একটা প্রশ্ন যে কেউ করতে পারে, ১ম কথা হচ্ছে এটা উনার ধারণাতে ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি যখন ব্যাপারটা চিন্তা করেন যে সত্যি যদি আমার কাছে এতটা কম টাকা থাকতো, আমি একাই এসেছি, আমি একাই খেতে পারবো সেই টাকা, আমার পক্ষে অন্য আরেকজনকে খাওয়ানো সম্ভব নয়। তাহলে কি আমি সত্যি নিজে না খেয়ে ওনাকে খাওয়াতাম? এবং সঙ্গে সঙ্গে ওনার মন থেকে উত্তর এলো না। এবার এই না টা যে মনে উনার উত্তর চলে এসেছে কিন্তু উনার কোথাও একটা বাধছে এটা বলতে। এবার মানে এভাবে তো আর বলা যায় না যে, "না, না, না, আমার কাছে মানে একজনের খাওয়ার টাকা থাকলে আমি নিজেই খেতাম।" এটা না উনি বলতে পারছে না। তো উনি চুপ করে গেছে। তো তখন ওই লোকটা বলছে যে, "তুমি সত্যি কথাই বলো। আমি কিছু মনে করব না। তুমি আমাকে খাইয়েছো, তুমি অনেক ভালো কাজ করেছো।" তখন উনি মানে একটু ঘুরিয়ে কথাটা বলে যে, "তখন আমি ভেবে দেখতাম, হয়তো আমি দিতাম, হয়তো দিতাম না। আমি তো সেটা এখন বলতে পারব না।" তো তখন ওই লোকটা মুচকি হাসে। মুচকি হেসে বলে, মানে কি করে উনি জানলো সেটা ইনি সন্ন্যাসী তখনও জানেননি। উনি বলেন যে, "জানো তো, এই যে তুমি যে জীবনটায় রয়েছো, তুমি অনেক কিছু দেখছো, অনেক কিছু খাচ্ছো, অনেক কিছু উপভোগ করছো, সব ঠিক আছে। কিন্তু তুমি একটা অনেক বড় জিনিস কিন্তু তুমি দেখতেই পাচ্ছ না। তোমাকে হয়তো আ সবাই দেখছে। তুমি একটা বড় রেস্তোরাঁয় ঢুকছো, তুমি বড় জায়গায় থাকছো, বড় গাড়িতে চড়ছো। তোমাকে সবাই দেখছে। কিন্তু তুমি কজনকে দেখতে পাচ্ছ? তুমি তো বেশি জনকে দেখতে পাচ্ছ না। আর এরকম আরো অনেক কিছু আছে যেগুলো সম্পূর্ণভাবে তোমার অজানা।" এবার এই কথাটা যখন বলেছে তখন না উনার মাথায় ব্যাপারটা ট্রিগার করে। যে সত্যিই তো আমি তো নিজেই ভাবছি যে আমার অনেক কিছু না জানা, অনেক কিছু না দেখা থেকে গেল। তো তখন আ উনি মানে এই সন্ন্যাসী আরকি, সে বলছে, "মানে আপনি কি বলছেন?" তখন ওই বয়স্ক লোকটি বলে যে, "তুমি যদি জানতে চাও যে তোমার মনে কেন শান্তি আসছে না বা তুমি কিছু একটা খুঁজছো কিন্তু তুমি পাচ্ছ না, তুমি জানো না যে তুমি কি খুঁজছো, কোথায় গেলে সেটা পাবে। তাহলে তুমি মানে এই অয়নবাবু এই সন্ন্যাসীর সাথে দেখা করতে যে মন্দিরের পিছনের যে জায়গাটায় গেছে, আজ থেকে অনেক বছর আগে ওই জায়গাটাতেই মানে এই সন্ন্যাসীকে ওই বয়স্ক লোকটা আসতে বলেছিল। বলেছিল যে, "তুমি ওখানে এসো। আমি তোমাকে তুমি যদি চাও আমি তোমাকে দেখাতে পারি যে তুমি কেন শান্তি পাচ্ছ না বা তোমার কেন মনে হচ্ছে যে অনেক কিছু তোমার এখনো পাওয়ার বাকি আছে যেটা এই প্রাচুর্যের মধ্যে নেই। সেটা আমি তোমাকে দেখাবো। যদি তুমি চাও।" তো এই জায়গাটার কথা কিন্তু উনি জানতেনই না যে এরকম একটা জায়গা আদৌ ওখানে আছে। এবং উনি তখন নিজের গাড়ি নিয়ে নিজে একাই ড্রাইভ করে ওইখানে আসেন। কিন্তু যেহেতু ওই যে বললাম যে পাবলিক ট্রান্সপোর্ট বা যেকোনো মানে গাড়ি ৪ চাকা গাড়ি যাওয়ার মতো ওখানে জায়গা নেই। তো উনি এক জায়গায় গাড়িটা দাঁড় করান এবং বাকি পথ উনি হেঁটে যান। হেঁটে গিয়ে উনি ওইখানটায় পৌঁছন এবং ওই মন্দিরে তখন উনি পুজো করছিলেন।
এবং উনি যখন দেখেন যে ওই লোকটা যাকে উনি সেই রেস্তোরাঁয় খাইয়েছিলেন সে পুজো করছে, তখন উনি বুঝলেন যে উনি তার মানে পূজারী। যাই হোক, তো উনি ওখানে আসেন এবং ওর পিছনে আগে একটা সময় মানে যখন আর কি উনি ওই ভদ্রলোকের সান্নিধ্যে এসেছেন এই সন্ন্যাসী, তখন ওর মানে ওই জায়গা থেকেও আরেকটু এগিয়ে গিয়ে একটা শ্মশান ছিল। সেই শ্মশানটা আর এখন নেই, বাট তখন ছিল। ওখানে কিছু মানে লোকাল গ্রামের লোকেরা ওখানে একটা শ্মশান করেছিল, সেখানে আর কি দাহ করা হতো। তো ওই শ্মশান সংলগ্ন জায়গাতেই এই যে পূজারী ছিলেন তিনি সাধনা করতেন। তো যাই হোক, এবার ওখানে উনি যান। ১ম দিন গিয়ে উনি আর কি বিভিন্ন রকমের মানে তন্ত্র, মন্ত্র, সাধনার বিভিন্ন কথা শোনেন এবং এগুলো শুনে ওনার বেশ একটু অদ্ভুত লাগে। কিন্তু ওনার মনে হচ্ছিল যে এগুলো আর এমন কি ব্যাপার? ঠিক আছে, এগুলো তো অনেক, অনেক ক্ষেত্রেই আছে। ওই যে বললাম যে ওনার সে অর্থে ঠাকুর দেবতার প্রতি মানে সেইরকম একটা টান বলুন বা সেরকম একটা বিশ্বাস বলুন, সেটা কিন্তু ছিল না। এবং ওই লোকটিও কিন্তু সেটা বুঝতে পারে। তো ওনাকে তখন বলেন যে, "তোমাকে আমি একটা জিনিস দেখাই। আমি জানি আমি তোমাকে যেগুলো বলছি সেগুলো হয়তো তোমার ভালো লাগছে না শুনতে। কিন্তু তবুও তুমি এখনো এখানে বসে আছো। তুমি এখনো এখান থেকে উঠে চলে যাওনি। তার মানে হচ্ছে যে তোমার মন সেই জিনিসটাকে খুঁজছে।" তখন উনি বলেন যে, "তুমি অমুক দিন আসো, অমুক দিন অমাবস্যা আছে। তুমি এখানে আসবে। আমি তোমাকে একটা জিনিস দেখাবো।" এবং যখন উনি সেই অমাবস্যার রাতে ওখানে উনি সত্যি, সত্যি পৌঁছন। একাই গেছিলেন। বাড়িতে যথারীতি কাউকে জানায়নি, একা গেছিল। এবং উনি দেখছেন যে একজন মা-বাবা মানে তারা একটা তাদের বাচ্চাকে নিয়ে এসেছে। বাচ্চাটার বয়স হচ্ছে ওই ৭-৮ এরকম হবে। আর ওই জায়গাটায় কেউ নেই। বেশ রাত তখন। উনি সন্ধ্যে থেকে বসে আছে, ওনাকে কিছু বলছে না যে কেন ওনাকে ডেকেছে বা কিছু। উনি বিভিন্ন আরকি যজ্ঞের প্রস্তুতি নিচ্ছেন এবং ওনারা তখন ওই শ্মশানটার কাছে চলে গেছে। কিছুক্ষণ পরে ওখানকারই একটা লোকাল গ্রামেরই এক দম্পতি আসে তাদের একটা বাচ্চাকে নিয়ে। এবং যে বাচ্চাটাকে নিয়ে এসেছে সেই বাচ্চাটার একদমই মানে যাকে বলে কোনো হুঁশই নেই। মানে মৃতপ্রায় বলা যেতে পারে। একদম রোগা বাচ্চাটা। আর ওকে মানে কোলে করে নিয়ে আসছে। মানে হয়তো প্রাণটুকু আছে, বাট মানে যে প্রাণ শক্তি যেটাকে বলে সেসব কিছু নেই। এবং উনি দেখে ভাবছে যে এই বাচ্চাটাকে এখানে কেন নিয়ে এসেছে? আর ওই যে লোকটি, যে পূজারি আরকি, সে কিন্তু ওনাকে কিছু বলেনি। শুধু বলেছে, "তুমি দেখো। তুমি দেখো আমি কি করছি। তুমি কোনো প্রশ্ন করো। আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। কিন্তু তুমি আগে দেখে নাও, তারপর তুমি আমায় প্রশ্নটা করো।" ফলে উনি প্রশ্নও করতে পারছে না। কিন্তু ওনার মনে, মনে খুব রাগ হচ্ছে যে এনাদের বাচ্চাকে ডাক্তার না দেখিয়ে এখানে কেন নিয়ে এসেছে? তো উনি কিছুক্ষণ বিষয়টা দেখে। দেখার পরে বাচ্চাটির যে বাবা-মা তাদেরকে বলছে যে, "আপনারা এখানে কেন বাচ্চাটাকে এনেছেন? আপনারা ডাক্তার দেখান।" তো তখন ওই বাচ্চাটির বাবা বলছে যে, "বিশ্বাস করুন আমরা অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি। মানে ওখানে একটু যদি অ্যাডভান্স ট্রিটমেন্ট পেতে হয় তাহলে ওরা গুয়াহাটি যায় ওখানকার লোকেরা। গুয়াহাটি যায় বা কলকাতায় আসে বা আরো কিছু মনে হলে ওরা চেন্নাইতেও যায়।" তো বলছে ওর বাবা-মা বলছে যে বাচ্চাটাকে গুয়াহাটিতে দেখিয়েছে, কলকাতার নামকরা হাসপাতালে দেখিয়েছে এবং তারপরে ওরা বাচ্চাটাকে নিয়ে চেন্নাই গেছে। চেন্নাই গেছে এবং সেখানেও কিন্তু ডাক্তারবাবু বলে দিয়েছেন যে আর কিছু করার নেই। বাচ্চাটার মানে একটা খুব দুরারোগ্য ব্যাধি হয়েছে এবং সেটা একদম মানে যাকে বলে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। সেখান থেকে আর বাচ্চাটাকে ফিরিয়ে আনা সম্ভবই না। শুধু ডাক্তারবাবু বলেছেন যে যখন খুব অসুবিধা হবে একটা ওষুধ দিয়েছে, বলছে এটা একটু দেবেন। তাতে হয়তো ওর একটু হলেও কষ্টটা কম হবে। এবং মানে হাত তুলে নিয়েছে। এবং ওরা বিগত ১.৫ বছর ধরে বাচ্চাটার ট্রিটমেন্ট করাচ্ছে। কিন্তু কোনো কিছুতেই কিচ্ছু হয়নি। সবার কথা শুনে ওরা চেন্নাইতে অনেককে বলে কয়ে একটা বড় হাসপাতালের নামকরা ডাক্তারকে দেখিয়েছে এবং তিনি যা বলার বলে দিয়েছে। তো তখন ওনার খুব খারাপ লাগে যে আরে মানে কত কষ্ট এদের। মানে আমরা মানে উনি দেখছেন যে ওনার বাচ্চাটার মা অঝরে কাঁদছে। তাদেরকেও দেখে বোঝা যাচ্ছে ওরাও ঠিকমতো খাওয়া-দাওয়া করে না। তো ওই পজিশনে না উনার খুব খারাপ লাগে। যে আমরা কত, কত টাকা এদিক-ওদিক কত খরচা করি, ভাবিও না। কিন্তু মানুষ সত্যি কতটা কষ্টে আছে। এরকম ঘটনা যাদের সাথে ঘটে তাদের কত কষ্ট। এবং যেটা বাচ্চাটার বাবা বলে যে ওর বাবা খুব সামান্য একটি কাজ করে।
কিন্তু সেই জায়গা থেকেও সে তার সন্তানকে বাঁচানোর জন্য সমস্ত চেষ্টা করছে। বলছে ওদের ভিটে-মাটি সব বিক্রি হয়ে গেছে। ধার বাকি করে ওরা বাচ্চাটাকে নিয়ে এদিক ওদিক চিকিৎসার জন্য গেছে। তো তখন না ওনার মনটা খুব খারাপ হয়ে যায় এবং তখন সে মানে ওই পূজারীকে বলছে যে, "আচ্ছা এরা যে আপনার কাছে এসেছে, কি জন্য এসেছে? এরা তো বলছে আপনি নাকি বাচ্চাটাকে প্রাণ ফিরিয়ে দিতে পারেন। সত্যিই কি এটা সম্ভব করা? যেখানে ডাক্তার বলে দিয়েছে এটা সম্ভব নয়। আর বাচ্চাটাকে যা দেখছি তাতে সত্যি ওকে দেখে মনেও হচ্ছে যে ওর মানে যাকে বলে শেষ সময় আগত।" তখন ওই সন্ন্যাসী আরকি মানে যিনি ঠাকুরমশাই ছিলেন তিনি বলেন যে, "তুমি তো দেখতে এসেছো, তুমি দেখোই না কি হয়। আমি তো কিছু জানি না। যা হবার আমার ইষ্টদেব যা করার তাই হবে।" এবং ওই যে বললাম যে শ্মশান ছিল, তো সেখানে মানে যেহেতু শ্মশানে আরকি অনেকে কি করত মানে ওইখানে এতটা গরিব মানুষও ছিল যারা মানে শ্মশানে মানে দেহ পোড়ানোর জন্য যে কাঠ বা ঘি এসবের যে ব্যবস্থা করতে হয় সেটাও অতটা করতে পারত না। তো অনেক ক্ষেত্রে এটা আপনারা হয়তো অনেক ক্ষেত্রে অনেক সময় শুনে থাকবেন, অনেক পুরনো গল্পতেও এটা ছিল। আ পড়েছি কিন্তু এটা কিন্তু একদম সত্যিকারেরই হতো যে সেই কাঠ কেনার অভাবে অনেকে মৃতদেহ ফেলে রেখে চলে যেত বা ঠিকমতো পোড়ানো যেত না, আধা পুড়ে চলে যেত। তো এইরকম দেহ থেকে তারা কিন্তু নরমাংস নিয়ে তারা সেটা দিয়ে কিন্তু অনেকে অনেক তন্ত্র সাধনা করে। এটা আমরা অনেক সময় অনেক জায়গায় শুনেছি। বাট সেই জিনিস মানে অয়নবাবুকে ওই সাধক বলেন যে, "আমি নিজের চোখে সেই রাতে দেখলাম যে নরমাংস দিয়ে বা তার শরীর দিয়ে কিভাবে তন্ত্রের মাধ্যমে মানে বিভিন্ন মানে এক কঠিন সাধনার মধ্য দিয়ে কিভাবে একজন বাবা-মা যারা হতভাগ্য বাবা-মা বলা যেতে পারে। তাদের একমাত্র সন্তানকে নিয়ে মানে দেশের বিভিন্ন জায়গায় ঘুরেও যে সন্তানকে সুস্থ করতে পারেনি, ওই এক রাতে এক মহাযজ্ঞ উনি দেখেন। যেখানে নরমাংস দিয়ে এক মানে যাকে বলে অসাধ্য সাধন হয় এবং সেখানে এক বিশাল যজ্ঞ হয়। সেই যজ্ঞের আগুনে প্রায় ১ ঘন্টা ওই আগুনের মধ্যে ওই পূজারী নিজের হাত দিয়ে ওই ভাবুন ওই যজ্ঞের দমদমে আগুনের মধ্যে হাত দিয়ে যেখানে আমরা আগুনের তাপ সামান্য হাতে লাগলেও আমাদের উফ করে উঠি, আমাদের ছ্যাঁকা লেগে যায়। উনি ওই আগুনে হাত দিয়ে সেই নরমাংস মানে একটা অদ্ভুত রকমের একটা উনি যজ্ঞ করেন এবং সেই যজ্ঞ শেষ হয় প্রায় ৩ ঘন্টা পর এবং ৩ ঘন্টা পরে যখন মানে মাঝখানে বাচ্চাটার অবস্থা আরো খারাপ হয়ে যায়। মানে ওর শ্বাস-প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে গেছে। তো তারপরে ওই যজ্ঞকুণ্ডের সামনে বাচ্চাটাকে শোয়ানো হয় এবং তারপর উনি কিছু একটা মন্ত্র মুখের মানে ওর কানে বলে এবং ওর কপালে সেই যজ্ঞের তিলকটা উনি সঙ্গে আরকি তিলকটা কেটে দেন এবং অদ্ভুতভাবে যে বাচ্চাটাকে যখন এনেছিল ওকে শুইয়ে ওর কোনো হুঁশ ছিল না, সেই বাচ্চাটা ওই টিকা লাগানোর পরে নিজস্ব শরীরের বলে নিজে উঠে বসে শোয়া অবস্থা থেকে। এবং সেটা দেখে ওর মা-বাবা মানে আনন্দে কাঁদছে। মানে আনন্দাশ্রু হয় না? সে আনন্দে কাঁদছে। এবং ওই মানে যে পূজারী ছিল তাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা পাচ্ছে না। মানে এবং উনি যে পূজারী ছিল সে নিজে এত কষ্ট করেছে এবং সে বারবার তার ইষ্টদেবের উদ্দেশ্যে মানে বাচ্চাটার কাছে প্রাণ ভিক্ষা চাইছিল। এত কষ্ট করলো আগুনে ১ ঘন্টা উনার না মানে যখন আগুন থেকে যখন হাতটা সরালো, তখন দেখছি পুরো দগদগে ঘায়ের মতো হয়ে গেছে। কিন্তু উনার যেন কিছু মনেই হচ্ছে না। উনি মানে উনার নিজের হাতের দিকে তাকাচ্ছেনই না। এরকম একটা ব্যাপার। এইটা দেখে উনার মনে হলো যে উনি এই যে মানে পুরো পৃথিবীর মধ্যে যে বড় শহরে গেছে, সেখানে গিয়ে বড় জায়গায় থেকেছে, খেয়েছে, অনেক দ্রষ্টব্য জিনিস দেখেছে। সেগুলো ওনার কাছে ভীষণ রকমভাবে না মানে নগণ্য বলে মনে হতে লাগলো। যে এসব আমি কি দেখেছি? এই যে আমি নিজের চোখে দেখলাম, এটা তো মানে দেখাটাই একটা বিশাল বড় ব্যাপার। তখন মানে উনি এটা দেখে এত অভিভূত হয়ে গেলেন এবং ওনার মনে হলো যে এই যে জিনিসটা আমি দেখলাম, এটাই হচ্ছে আসল জিনিস। একটা মানুষকে উনি তার মানে ওখানে উনি কিন্তু শুধুমাত্র বাচ্চাটার প্রাণ বাঁচিয়েছিল তা কিন্তু নয়। উনি কিন্তু ওই মা-বাবা দুজনকে তাদেরও যাকে বলে তারা যে মৃতপ্রায় তাদের নিজের সন্তানকে ওই অবস্থায় দেখে দিনের পর দিন ধরে ওইভাবে নিজের সন্তানকে অসুস্থ দেখলে কোন বাবা-মার আর ভালো লাগে? উনি কিন্তু যাকে বলে ৩ টে মানুষকে যেন নবজীবন দান করলেন। এবং এরপরই উনি
আর কি এই সন্ন্যাসী আর কি ওই ঠাকুরমশাইয়ের শিষ্যত্ব গ্রহণ করেন এবং আস্তে আস্তে উনি বুঝতে পারে যে এই যে প্রাচুর্যের মধ্যে থাকা, সবসময় একটা বিশাল কিছুর মধ্যে থাকা, এটা কিন্তু মানুষকে সেই মেন্টাল স্যাটিসফ্যাকশনটা দেয় না। কিন্তু সবকিছু থেকে আলাদা থেকে, নিজের মধ্যে থেকে, ধ্যানের মধ্যে থেকে, ঠাকুরের নাম গানের মধ্যে থেকে মনের মধ্যে যে একটা অপূর্ব একটা শান্তি পাওয়া যায়, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এবং সেই থেকেই কিন্তু উনি সিদ্ধান্ত নেন আস্তে আস্তে যে উনি আর এই জীবনে থাকবেন না। উনি বলেছেন যে আমি ওই সাধনা করি না, আমি সেই সাধনা জানিও না, কিন্তু আমি যেটা করি আমার নিজের মতো করে করি। এবং আমাকে আমার গুরুদেব বলেছিলেন, উনি তারপর উনার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, ওনার গুরুদেব ছিলেন। উনি বলেছিলেন যে, "তুমি যদি এক পথে থাকতে পারো, তুমি যদি সত্যিকারের একদম এক মনে ভগবানকে ডাকো, সেদিকে যদি তুমি মনোনিবেশ করো, তাহলে একটা সময় আসবে যখন তুমি বাকসিদ্ধ হয়ে যাবে। সেই ক্ষমতাও কিন্তু তোমার থাকবে।" এবং তারপর থেকে উনি এই জীবন যাপন করেন। উনার বাড়ির লোক ওনাকে বহুবার চেষ্টা করেছে। ওনাকে সংসারে ফিরিয়ে নেওয়ার অনেকভাবে চেষ্টা করেছে। ওনার যার সাথে বিয়ে ঠিক হচ্ছিল সেও ওনাকে বুঝিয়েছে, বাট লাভ হয়নি। তারও বহুকাল হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। কিন্তু ওনার জীবনটা না, এই যে বিষয়টার মধ্যে ঢুকে গেল একবার, ওনার কাছে টাকা পয়সা সবকিছু খুব নগণ্য বলে মনে হতো। তো উনি বললেন যে আজও আমার প্রত্যেক মাসে আমার পরিবারের কেউ না কেউ আমার সাথে দেখা করতে আসে। উনি দেখালেন একটা বাক্স আছে, সেই বাক্সের মধ্যে কিছু টাকা রেখে যায় যে যদি তোর কোনো কিছু কেনার দরকার পড়ে তুই কিনিস। খুব সামান্য টাকা, সেটাও উনি বহুবার বারণ করেছেন। বাট ওনার মা বলেছে, "না, আমাকে এটুকু করতে দে।" ওনার মা এখন খুব বৃদ্ধা হয়ে গেছেন, এখন আর অতটা আসতে পারেন না। কিন্তু যেহেতু উনি একবার সংসার ত্যাগ করে, তাই উনি আর সেই বাড়িতে আর ফেরত যাননি। তো উনি বলেন, "এভাবেই আমার এই জীবন শুরু হয়েছে এবং এই জীবনের পরে আমি এত শান্তি পেয়েছি, কারণ আমি যখন ব্যবসা করতাম, যখন আমি অনেক সংসার জীবনে ছিলাম, তখন আমার ছোট, ছোট জিনিসগুলোকে আমাকে খুব ভাবাতো। এই যে অয়নবাবুকে বলছি যে আপনি বললেন না যে ছোট, ছোট জিনিস হলেও আপনার মনে হয় খুব হীনমন্যতায় এই জিনিস একসময় আমারও ছিল। কোনো একটা কিছুতে আমি যদি করতে না পারতাম, আমার ভীষণ রকম মনে কষ্ট হতো। আমি সবকিছু পেয়েও মনে হতো যেন আমার কাছে কিছু নেই। কিন্তু আজ আমার কাছে কিছু নেই। ম্যাটেরিয়ালিস্টিক জিনিস হয়তো কিছু নেই। কিন্তু আমার কাছে এত কিছু আছে, এত আনন্দ আমি পাই, প্রতিদিন আমি নতুন করে যেন বাঁচি। প্রতিদিন আমার খুব ভালো লাগে। প্রত্যেক দিনের যে আমি একটা জীবন পাই, প্রত্যেকদিনই ভগবানকে উঠে বলি যে, "তুমি আমাকে একটা এত সুন্দর সকাল দেখার সুযোগ করে দিলে। তোমাকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো?" এগুলো যখন অয়নবাবু শোনে, ওনার ভীষণ রকমভাবে খুব অদ্ভুত লাগে। এবং তখন তারপরে আর কি ওই সন্ন্যাসী বলে যে, "আমি তো কাল এখান থেকে চলে যাচ্ছি।" তো অয়নবাবু বলছে, "আপনি কোথায় যাচ্ছেন?" বলছে, "না, সেটা তো আমি নিজেই জানি না। আমি বেরোবো এবং আমার যেখানে যাওয়ার আমি ঠিক সেখানে পৌঁছে যাই। আমি নিজেও জানি না আমি কিভাবে পৌঁছে যাই। তো আমি বলতে পারব না আমি কোথায় যাচ্ছি। তবে আপনাকে আমি একটা কিছু দিয়ে যেতে চাই।" তো তখন অয়নবাবু বলছেন যে, "না, না, আমার কিছু লাগবে না। আপনি আমাকে অনেক জ্ঞান দিলেন, অনেক অনুপ্রেরণা দিলেন, অনেক শান্তি দিলেন, অনেক মানসিকভাবে আপনি আমাকে অনেক বেশি দৃঢ়তা দিলেন। আর আপনি আমাকে কি দেবেন?" আর তখন অয়নবাবু ভাবছেন যে উনি হয়তো কোনো ফল প্রসাদ দেবে বা কিছু একটা বই হয়তো ওনাকে গিফট করবে, এরকম হয়তো কিছু একটা বলছে। আচ্ছা, এখানে অয়নবাবু একটা কথা শেয়ার করেছেন যে অয়নবাবুর যখন ৮ বছর বয়স ছিল, ৭-৮ বছর বয়স ছিল, সেই সময় উনি একবার সাইকেল চালাচ্ছিলেন এবং সাইকেল উনি চালাচ্ছিলেন এবং তারপরে ওনার পাড়ার একজন আরকি হয় না যে ইয়ার্কি করে সাইকেলটাকে একটু ঠেলে দেয় যাতে সাইকেলটা খুব জোরে ঘোরে। তো এরকম ওনাকে পিছন থেকে ঠেলেছে। এবার উনি সাইকেলটা চালাচ্ছিলেন, ছোট ছিলেন এবং উনি যে সাইকেলটা চালাচ্ছিলেন সেটা বেশ বড় সাইকেল ছিল। এবারে যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে ওনার পায়ের আঙুলগুলো সাইকেলের প্যাডেল থেকে পাটা ওনার সরে যায় এবং আঙুলগুলো সাইকেলের যে স্পোক থাকে সেই স্পোকের মধ্যে ঢুকে যায়। এবং যেহেতু সাইকেলটার স্পিড অনেক বেশি ছিল, উনি আর একটা পা যেহেতু ওনার ওইভাবে জড়িয়ে গেছে, ছোট মানুষ জড়িয়ে গেছে, তো সেই জন্য উনি সাইকেলটাকে থামাতে পারেনি। পরে যখন সাইকেলটা বেসামাল হয়ে পড়ে যায়, তখন সাইকেলটা আল্টিমেটলি থামে। কিন্তু যখন থামে, ততক্ষণে কিন্তু যা হবার ঘটে গেছে। উনার পা খুব বাজে রকমভাবে ওনার পায়ের মধ্যে স্পোকগুলো বাজে রকমভাবে ঢুকে যায়, কেটে রক্ত বেরোতে থাকে এবং সঙ্গে, সঙ্গে অয়নবাবুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেখানে খুব বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল বা খুব ওখানে খুব অ্যামেনিটিস ছিল, ফেসিলিটিস ছিল তা নয়। তো লোকাল ডাক্তার মোটামুটি আরকি তখনকার মতো ফার্স্ট এড করে দেয়।
তারপর থেকে ওনার পায়ে ২ দিন পর থেকে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় এবং ওনাকে আল্টিমেটলি হাসপাতালে নিয়ে যেতে হয় এবং সেখানে ডাক্তারবাবু দেখে বলে যে পায়ে ওই যে স্পোক ঢুকে গেছিল ওটা খুব বাজেভাবে ঢুকে গেছে এবং সেখান থেকে ইনফেকশন হয়ে গেছে ভিতরে। তো সেখানে ওনার একটা দীর্ঘ ট্রিটমেন্ট চলে। কিন্তু ট্রিটমেন্ট চলার পরেও যেটা প্রবলেম থেকে যায় সেটা হচ্ছে ওনার পায়ের যে বুড়ো আঙুলটা রয়েছে, ডাক্তারবাবু বলেন যে এইখানে কিন্তু একটা নার্ভের একটা মানে নার্ভটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তখন থেকেই উনি বাঁ পায়ের বুড়ো আঙুলে কোনো সেন্স পেতেন না এবং মাঝে মধ্যে পাটা খুব ঝিনঝিন করতো ওনার। এবং এটা আগে ছোটবেলায় উনি বহুদিন এটার জন্য ওনার খুব খারাপ লাগতো। উনি বুড়ো আঙুলে ওনার কোনো সেন্স ছিল না এবং বুড়ো আঙুলের যে নখটা ছিল সেই নখটাও খুব আস্তে, আস্তে বাড়তো। যাই হোক, তো এইটা ওনার বহুকাল ধরে রয়েছে এবং এটার জন্য উনি বহু জায়গায় ডাক্তার দেখিয়েছেন। ডাক্তারবাবু সব ডাক্তার একই কথা বলেছে যে এটা আর ঠিক হবে না। তো অদ্ভুতভাবে ওই যখন উনি বেরিয়ে আসে তখন মোটামুটি বিকেল হয়ে গেছে। তো উনি বেরিয়ে এসে ওনাকে ওই সাধকই বললেন যে, "আপনার আর এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক না। কারণ আপনাকে ১৫-১৬ মিনিট হেঁটে নামতে হবে। তারপরে আপনি ওখান থেকে আপনি আবার যাবেন।" তো তখন ওনাকে বলে যে, "একটা কাজ করুন।" একটা ফল দেয়। ফল দিয়ে বলছে যে, "এই ফলটা আপনি আপনার স্ত্রীকে দেবেন।" হুম? সে তো তারও তো ইচ্ছে ছিল, আমি জানি তারও ইচ্ছে ছিল আমার সাথে দেখা করার। তা আপনি এই ফলটা তাকে দেবেন। আর উনার পায়ে হঠাৎ করেই উনার একটা কমণ্ডলু ছিল, সেখান থেকে হঠাৎ করে একটু জল নিয়ে উনার বুড়ো আঙুলে ঢেলে দেয় এবং ঢেলে দেওয়ার পরে উনি একটু মুচকি হাসে ওই সাধক। উনি আর কিচ্ছু বলে না। ওনাকে বলে হাত জোড় করে ওনাকে আরকি প্রস্থান করার জন্যই একটা ইশারা করেন এবং উনি ওখান থেকে বেরিয়ে এলেন এবং অয়নবাবু বুঝতে পারেন না যে কেন হঠাৎ করে কমণ্ডলু থেকে জল দিয়ে ওনার বুড়ো আঙুলে ফেললো। এবার বুড়ো আঙুলেই ইনটেনশনালি ফেলেছে নাকি উনি জলটা দিতে গিয়ে বুড়ো আঙুলে পড়ছে সেটাতেও উনি কিন্তু বেশ কনফিউজ ছিলেন। উনি স্ত্রীকে ফলটা দেন এবং উনি বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ওনার স্ত্রীকে সমস্ত কথা বলে। উনিও খুব আরকি অবাক হয়ে যায় সব শুনে টুনে। বাট পরের দিন সকালে একটা মিরাকেল ঘটল। মিরাকেলটা কি? সেটা হচ্ছে যে বুড়ো আঙুলে ওনার কোনো সেন্স ছিল না, উনি দেখছেন যে উনি সেই বুড়ো আঙুলটাকে খুব সাবলীলভাবে একদম স্বাভাবিক সাধারণ মানুষ যেভাবে একটা সাধারণ সুস্থ মানুষের আঙুল যেভাবে নাড়ানো যায়, উনি সেভাবে একদম অন্য পায়ের মতোই সেই বাঁ পাতেও উনি বুড়ো আঙুলটা নাড়াতে পারছেন, যেটা বিগত বহু বছর থেকে উনি নাড়াতে পারেন না এবং মাঝে মধ্যে পা ঝিনঝিন করত। উনি দেখলেন সমস্ত সমস্যা যেন উধাও হয়ে গেল এবং তখন উনি বুঝতে পারলেন ওই যে সাধক বলেছিল, "আমি আপনাকে কিছু দিতে চাই।" উনি ভাবলেন যে এটাই উনি দিয়েছেন। এই আশীর্বাদটাই করেছেন এবং উনার সেই ক্ষমতা আছে যার জন্য এত বছর, এতগুলো বছর ধরে উনি যে সমস্যাটায় ভুগেছেন, এত ডাক্তার দেখিয়েছেন, কোনো ডাক্তার ওনাকে সারাতে পারেনি। সেইটা এক লহমায় ওই সাধক উনি এক লহমায় সারিয়ে দিয়েছেন এবং অয়নবাবু তখন মনে হয় যে আমি এতটা মূর্খ যে উনি আমার পায়ে জলটা দিলেন, আমার বুড়ো আঙুলে রীতিমতো জলটা লাগলো। আমি তখনও বুঝতে পারলাম না যে উনি যে তার কিছু মুহূর্ত আগে যে আমাকে বলেছিল যে উনি আমাকে কিছু দিতে চান। তার উনি আমাকে এত বড় একটা আশীর্বাদ করলেন, এত বড় একটা জিনিস উনি আমাকে গিফট করলেন যে এই পায়ের পাটা ওই পায়ে না রীতিমতো উনার বেশিক্ষণ হাঁটলে একটু ঝিনঝিন করতো। বুড়ো আঙুলে সেন্স পেতেন না। আমাকে এত বড় একটা জিনিস উনি আমাকে আশীর্বাদে দিয়ে গেল, আমি বুঝতেও পারলাম না। আমি ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। আমি একটা উনি প্রণাম করতেও ভুলে গেছেন। উনি আমি যে উনার পায়ে হাত দিয়ে একটা প্রণাম পর্যন্ত করলাম না, এটা ভেবে না উনার রীতিমতো চোখ দিয়ে ২ ফোঁটা জল পড়ে। তো যাই হোক, এরপরে উনি বেশ কয়েকবার ওখানে গেছিলেন কিন্তু ওনার দেখা আর পাইনি। তারপরে তো ওখান থেকে ওনার পোস্টিং চেঞ্জ হয়ে যায় এবং ওনার স্ত্রী ফলটা খায় এবং অদ্ভুতভাবে কি লীলা ভাবুন, তার কয়েক মাস পরে কিন্তু ওনার ওয়াইফ প্রেগন্যান্ট হয়ে যায়। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন। দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।